আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে অনেকদিন থেকে অনেক শিক্ষার্থী আমাকে নক করছে আমার পেজে যে ভাই আপনি শুধু ভার্সিটি তারপরে ভালো ভালো স্টুডেন্ট নিয়ে কাজ করেন, তো আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব তাদের জন্য একটু ভাবছেন না। তো কথাটা একটু খারাপই লেগে গেল আর কি। তো ভাবলাম যে আসলে যতটুকু পারি একটু হলেও হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আজকের ক্লাস। এখন দেখো, আমি যেহেতু পদার্থবিজ্ঞানের টিচার, অবশ্যই পদার্থবিজ্ঞানের ক্লাস দিয়ে শুরু করব। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি যে গ্রুপ সাবজেক্ট, সেখানে 40 মার্ক রয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের আসলে কয়েকটা পর্বে ক্লাসগুলো দেওয়ার। তো আমরা বেশ কিছু কোশ্চেন যদি সলভ করি এবং ওই কোশ্চেনের একটু এক্সপ্লেনেশন অর্থাৎ যদি ব্যাখ্যা সহকারে একটু তোমাদের বুঝিয়ে বলতে পারি এবং তুমি যদি আমার এই বিষয়গুলোকে ক্লিক করতে পারো তাহলে দেখবা যে একটা ভালো রকমের একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো আজকে আমি শুরু করতে চলেছি যে ম্যারাথন সিরিজ 1 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা প্রস্তুতি গ্রহণ করছো। তো আজকে আমরা মোট 3টা অধ্যায় কমপ্লিট করবো একটা ক্লাসে। ভেক্টর, তারপর হচ্ছে বল এবং হচ্ছে যে তোমার কাজ ক্ষমতা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। ওকে, তো ভেক্টর দিয়ে স্টার্ট করতেছি আর কি, ঠিক আছে। তো প্রথমে খেয়াল করে দেখো যে এ প্লাস বি প্লাস সি প্রশ্ন করা হয়েছে, এটা আসলে কি সূত্র। আচ্ছা, তো আমি বলতে চাই যে দেখো পড়ার স্টাইলটা কেমন হচ্ছে। আমি যে প্রশ্নগুলো নিয়ে আসছি এই প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ তুমি আসলে দেখবা যে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ। খুব বেশি কঠিন কোশ্চেন হবে না, আবার খুব সহজ কোশ্চেন হবে না। তো এই কোশ্চেনগুলো লাগবে। তো প্রথমে তোমাদের লাগবে হচ্ছে যে ভেক্টর রাশি কিছু বীজগাণিতিক মেনে চলে। তো এই যে বীজগাণিতিক মেনে চলে যে কয়টা সূত্র, মোট হচ্ছে 3টা সূত্র। এটা মনে রাখবো কি করে? এটা মনে রাখবো আমরা হচ্ছে এই ছন্দ দিয়ে, সেটা হচ্ছে 20 বন্টন। মনে রাখবে 20 বন্টন। এই যে বিতে হচ্ছে বিনিময়, কি বললাম? বিনিময়, ঠিক আছে। তো বিনিময় সূত্রটা চেনার উপায় কি? বিনিময় সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ। ওকে, আরেকটা হচ্ছে সংযোগ। এই দেখো সংযোগ আমাদের প্রশ্ন করছে কিন্তু এটা কি আসলে? এটা হচ্ছে সংযোগ সূত্র। আচ্ছা, সংযোগ সূত্র মনে রাখার সবচেয়ে সহজ উপায় আমি বলে দিই। আগে এ প্লাস বি প্লাস সি তুমি লিখে নিবা, আবার এখানে এ প্লাস বি প্লাস সি লিখে নিবা। হ্যাঁ, লিখে নিছো। এবার লিখে নেওয়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে প্রথমে ব্র্যাকেট দিবা, তাহলে এবার এখানে শেষে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে তোমার সংযোগ। তুমি যদি এখানে ব্র্যাকেট দিতে তাহলে ওইটা এবারে এক্সচেঞ্জ করে দিতা। তাহলে এটার অ্যান্সারটা কোনটা বুঝতে পারছো? এটার অ্যান্সারটা কোনটা? এটার অ্যান্সারটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে সংযোগ সূত্র। এবং ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে কি বন্টন। আরেকটা আছে বন্টন সূত্র, ভালো করে বুঝো। তো বন্টন সূত্রটা একটু মনে রেখো। বন্টন সূত্রটা হচ্ছে এম এ প্লাস বি ভেক্টর এভাবে থাকে, এবং এম এ ভেক্টর এবং হচ্ছে প্লাস এম বি ভেক্টর, মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রথম কনসেপ্টটা হচ্ছে কি, যে এ প্লাস বি, এটা বলেছে যে কি সূত্র এটা, বাট প্রথম কনসেপ্টটা হচ্ছে ভেক্টর রাশি কিছু কিছু ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়ম মেনে চলে। যে ভেক্টর রাশি যে কিছু বীজগাণিতিক নিয়ম মেনে চলে। এই বীজগাণিতিক নিয়ম, ঠিক আছে, বীজগাণিতিক নিয়মগুলো কি কি সেইটা বীজগাণিতিক নিয়ম এই যে 3টা। আশা করি ব্যাপারটা পুরোপুরি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ভেক্টর রাশি? হ্যাঁ, তোমাদের রাশি আইডেন্টিফিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটা ভেক্টর কোনটা স্কেলার। তো এটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো। এটা মনে রাখবা কি করে? একটা ছন্দ দ্বারা, ঠিক আছে। সেই ছন্দটা আমরা একটু ইয়ে করে রাখি আগে, যে ভেক্টর রাশি চেনার উপায়। দেখো এই প্রশ্নগুলা পড়লে আসলে হয়ে যাবে। হ্যাঁ, আর অন্য কিছু তোমাকে পড়া লাগবে না। তো ভেক্টর রাশি চেনার উপায় তুমি এটা কিভাবে পড়বা সেটা একটু দেখো। তো ভেক্টর রাশি চেনার উপায় হচ্ছে এই যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। টুনির তিতা প্রেমে, বুঝছো? তো এই জিনিসগুলো আসলে তোমার বেশি আসবে। তাহলে ভতে হচ্ছে ভরবেগ, ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, দন্তার সাথে হচ্ছে সরণ, এবং বতে হচ্ছে বল। ওকে, প্রীতে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, বুঝছো? ওতে হচ্ছে ওজন, ঠিক আছে। ততে হচ্ছে ত্বরণ। আচ্ছা, মতে হচ্ছে কি মন্দন। এই জিনিসগুলো বেশি আসে, বুঝলা? ভতে হচ্ছে কি ভ্রামক, ভ্রামক। আর দন্তার সতে এগুলো খুব ভালো করে পড়ে আসতে হবে। দন্তার সতে হচ্ছে সান্দ্রতা। আচ্ছা, এই টুনিতে হচ্ছে টর্ক, টুনিতে হচ্ছে টর্ক। আচ্ছা, তিতাতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্র। আর এটা তো হচ্ছে প্রাবল্য। আচ্ছা, আর এই মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য বা ধ্রুবক।
প্রাবল্য বা ধ্রুবক, প্রাবল্য বা ধ্রুবক। ওকে, তো এই হলো বিষয়। তো এবার আসো কোশ্চেনটা কি বলে। কোশ্চেনটা কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, বৈদ্যুতিক প্রাবল্য, বৈদ্যুতিক বিভব, ওজন, ভরবেগ, ও এটা একটু ভুল করছে, ভেক্টর রাশি 9 হবে। হ্যাঁ, এই অমিত চ্যাংড়া খালি ভুল করে। আচ্ছা, নিজের কোনটি ভেক্টর রাশি 9 হবে? হ্যাঁ, কারণ কি দেখো, মানে সবই তো ভেক্টর রাশি আসলে। দেখো এইটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে স্কেলার, তো সেদিক থেকে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আসলে আমাদের একটা রাশি বিষয় সংক্রান্ত পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে যে তিনটি ভেক্টর যদি একটি ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে নির্দেশ করে, হ্যাঁ, তাহলে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মানে আমার কথা বুঝছো? মানে এই যে কোশ্চেনটা বলছে তোমাকে, তো দেখো যে তিনটা ভেক্টর যদি আসলে তিনটা ভেক্টর যদি একই ক্রম, তাহলে দেখো একটা ভেক্টর, ঠিক আছে, এই যে একটা ভেক্টর, এই যে দেখো একটা ভেক্টর, তিনজন একই দিকে ক্রিয়া করছে। তো আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে সবগুলোই হচ্ছে 60 ডিগ্রি, সবগুলোই 60 ডিগ্রি, সবগুলোই 60 ডিগ্রি, রাইট, সবগুলোই 60 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলতেছে কি, এখন আমাকে বলছে যে কোনো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এখন মানে যে কোনো একটা যখন চিন্তা করবো, ধরো এখানে আমি চিন্তা করতেছি, তাহলে এই জায়গাটা আমাকে কি চিন্তা করতে হবে, এটা 180, তাহলে 180 থেকে এই যে 60টা বাদ দেওয়া লাগবে, অ্যান্সার হবে 120। 120, বুঝছো? এটা আসলে মনে রাখো এক প্রকার আসলে, হ্যাঁ, এটা মনে রাখো, তাহলে দেখবা যে এমনিতেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটা স্কেলার রাশি? কোনটা স্কেলার রাশি? দেখো আবার কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেছে যে রাশি জানতে চাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই সহজ না? গ্রেডিয়েন্ট কি স্কেলার রাশি? স্কেলার না, গ্রেডিয়েন্ট ভেক্টর, ঠিক আছে। ডাইভারজেন্স, অ্যান্সার হবে ডাইভারজেন্স। এই যে দেখো এটা হবে ডাইভারজেন্স, তাহলে অ্যান্সার হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি, কালো ভেক্টর, স্মরণ ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন, দুই বা ততোধিক ভেক্টর একই তলে কাজ করলে তাকে তুমি কি বলবা? তাকে কি তুমি হচ্ছে একই ভেক্টর বলতে পারবা? কখনোই না। সমরেখা বলবা? না, সমতলীয়। অর্থাৎ দুই বা ততোধিক একই তলে কাজ করলে এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, মনে থাকবে। এগুলো হচ্ছে ভেক্টরের সংজ্ঞা, সমতলীয় ভেক্টর। তাহলে এখন তোমাকে একটু ছোট করে বলতে চাই যে একটু ভেক্টরের সংজ্ঞাগুলো একটু ভালো করে তোমাকে দেখতে হবে। তো ভেক্টরের সংজ্ঞার মধ্যে সমান ভেক্টর আছে, ভেক্টরের সংজ্ঞার মধ্যে কোনগুলা? সমান ভেক্টর আছে, বিপরীত ভেক্টর আছে, সমান আছে, বিপরীত আছে, এরপরে নাল আছে, আস্তে আস্তে সবই হবে। এখান থেকে অনেক কোশ্চেন আসছে, তাহলে এখান থেকে আমরা কোনটা বলতে পারি অ্যান্সার? সমতলীয় ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের কি কি বলে? আচ্ছা, কি বলছে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, জাস্ট একই দিকে ক্রিয়া করে, তো সীমাবদ্ধ ভেক্টর কি কখনো হবে? সম্ভবই না। যেহেতু একই দিকে ক্রিয়া করছে, সমান ভেক্টর, সমান ভেক্টর কি হবে? না, সমান ভেক্টর, দুইটা ভেক্টর একই রকম, রাইট, তার মানে এটা না। সমরেখ না, তাহলে কোনটা? সদৃশ। সদৃশের সংজ্ঞাটা কি? যে কোনো একদিকে ক্রিয়া করলে হলো, তার মানটা ডিপেন্ডেবল না। এই যে দেখো এটা হচ্ছে সদৃশ, অ্যান্সার হচ্ছে সদৃশ। ওকে, নেক্সট কোশ্চেন, কোন ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে কার? শুরু এবং শেষ কোনটা? স্বাধীন ভেক্টর? অসম্ভব। বিপরীত ভেক্টর? অসম্ভব। সমরেখ ভেক্টর? না, এটাও না। তাহলে কোনটা? নাল, মানে শূন্য ভেক্টর। কারণ কোন ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে, কারণ শূন্য ভেক্টর, বুঝতে হবে তোমাকে। এইগুলা কিন্তু চলে আসে, বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে শুরু এবং শেষ। তাহলে কোন ভেক্টরের শুরু এবং শেষ? হ্যাঁ, শূন্য ভেক্টরের, শূন্য ভেক্টরের, শূন্য ভেক্টরের শুরু এবং শেষ একই জায়গায়। ভেক্টরের শুরু ও শেষ, শুরু ও শেষ, এই মনে থাকবে। আচ্ছা, এই দেখো নাল ভেক্টর, নাল ভেক্টর, বুঝছো? নাল ভেক্টর মানে তো শূন্য ভেক্টর। ওকে, এবার এই কোশ্চেনে দেখো কি বলতেছে, যে এ ক্রস বি এবং হচ্ছে বি ক্রস এ হয় তবে এদের মধ্যবর্তী কোণ হয়। তো এ ক্রস বি আর বি ক্রস এ মানে তো এরা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এরা যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে কত ডিগ্রি হয়? এরা পরস্পর বিপরীতমুখী হলে অবশ্যই 180 ডিগ্রি হবে, পরস্পর বিপরীতমুখী, বুঝছো? আচ্ছা, তাহলে বিপরীতমুখী তো বুঝতেছো যে এটা হচ্ছে এ ক্রস বি, মানে উল্টাটা, উল্টাটা হইলে এটা বি ক্রস এ। যেহেতু উল্টা তুমি সহজে বুঝো, তাহলে কত ডিগ্রি? এ দেখো দেখো 180 ডিগ্রি। কেন? কারণ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেন, কে গুণ জে, জে গুণ কে, এটা মানে কত? এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা আসলে 0 হবে। কিভাবে? দেখো, কে গুণ সে, এটা আমাদের দেখো এই এখান থেকে আমাদের খুব প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে যে গুণ হচ্ছে কে। আচ্ছা, এটা একটু কনসেপ্টটা বুঝে নাও। সেই কনসেপ্টটা হচ্ছে কি, দেখো তো এখানে দুইটা থাকবে, একটা আই গুণ আই, একটা আই গুণ জে, সরি, জে গুণ জে, আরেকটা থাকবে হচ্ছে জে গুণ জে, আরেকটা থাকবে হচ্ছে জে গুণ জে, এবং আরেকটা থাকবে হচ্ছে কে গুণ কে, ঠিক আছে? আচ্ছা, এটা থাকবে হচ্ছে আই গুণ জে, আরেকটা থাকবে হচ্ছে জে গুণ কে, এটা থাকবে হচ্ছে কে গুণ আই, আর এটা থাকবে হচ্ছে কে গুণ আই, আর এটা থাকবে কে গুণ আই। বুঝা ব্যাপারটা? তো এইগুলা মানে হচ্ছে শূন্য, এগুলো মানে হচ্ছে শূন্য। কিভাবে হইলো? কারণ এই যে এটা ক্রস গুণনের সূত্র,
ক্রস গুণের সূত্র আমরা কি পড়ে আসছি যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, রাইট? তো এবি সাইন থিটা, তো এবি সাইন থিটা হওয়ার জন্য দুজন একই রকম দেখতে, দেখো আই গুণ আই, তাহলে এখানেও মানে এ এটাও বি, দুজন একই রকম আই এবং আই। সাইন হচ্ছে কত ডিগ্রি? সাইন হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ দুজন একই রকম দেখতে, দ্যাটস ওয়াই এ ইকুয়ালস মানে 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 0 যদি হয় তাহলে সবগুলো 0, আর আই গুণ জে মানে হচ্ছে আই গুণ জে, দেখো এটা এইভাবে ঘুরবে, এই দেখো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আই, তারপরে এটা হচ্ছে জে, তারপরে এটা হচ্ছে কে। এখন দেখো এইভাবে যাবে, তাহলে আই গুণ জে মানে হচ্ছে কে, ঠিক আছে? জে গুণ কে মানে হচ্ছে আই, ওকে? কে গুণ আই মানে, কে গুণ আই মানে হচ্ছে জে, কে গুণ আই মানে হচ্ছে জে। কথাটা বুঝো এইভাবে। এখন যদি আমি উল্টা পথে যাই, যদি আমি এখন জে গুণ আই যাই, ধর আমি উল্টা পথে যাই যে জে গুণ আই গেছি না, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে মাইনাস কে, জে গুণ আই, তাহলে আই গুণ কে, আই গুণ কে মানে কি বলবো? আই গুণ কে মানে হচ্ছে মাইনাস জে বলবা, ঠিক আছে? আর কে গুণ জে, কে গুণ জে মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এখন দেখো তো কোনটা পড়তেছে, তাহলে কে গুণ জে। আর আমারে বলো যে কে গুণ জে মানে কোনটা, এখানে তুমি দেখো দেখেই বুঝতে পারবা যেখানে কোথায় আছে কে গুণ জে। চলো দেখি তো, এ দেখো দেখো কে গুণ জে মানে মাইনাস আই, তাহলে এটা হবে মাইনাস আই, ওকে? প্লাস এবার জে গুণ কে মানে কি, দেখো তো জে গুণ কে, তাহলে দেখো জে গুণ কে মানে হচ্ছে আই। দেখো তো এটা কি প্লাস আর মাইনাস না? তাহলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যায় না? কাটাকাটি হলে 0 হয়ে যায় না? হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে 0। এই দেখো দেখো, বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেন। যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কত হবে? যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কিন্তু সর্বোচ্চ। এটা মনে রাখো যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয় এবং তাদের মানে পরস্পর লম্ব হয়, তখন তাদের ভেক্টর গুণফলের মান কত হয়? সর্বোচ্চ হয়। এটা মনে রাখবা সবসময় যে এটা হবে সর্বোচ্চ হবে, ঠিক আছে? আচ্ছা, আর শর্তটা হচ্ছে শূন্য, শর্তটা হচ্ছে শূন্য। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলছে? ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। তো দেখো এই টাইপের কোশ্চেন অনেকবার আসে যে কোনটা আসলে ভেক্টর বিভাজন, কোনটা ভেক্টর মানে এরকম টাইপের কোশ্চেন অনেক বেশি আসে। তাহলে নিচের কোনটা ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত? পাখির উদ্যান, চলন্ত গাড়িতে পণ্যবৃষ্টি, গাড়ির গতি, এটা ভেক্টর বিভাজন না, এগুলো হচ্ছে ভেক্টর যোজন। তাহলে এইগুলা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভেক্টর বিভাজন, যে গুণ গুণ টানা নৌকার গতি, ঠিক আছে? গুণ টানা নৌকার গতি, গুণ টানা নৌকার গতি হচ্ছে ভেক্টর বিভাজন। গুণ টানা নৌকার গতি কি মনে থাকবে? আচ্ছা এই কোশ্চেনগুলো একটু দেখেছো। দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কেমন হবে? খুবই সহজ একটা কোশ্চেন, যে দুটো ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান কেমন হবে? সর্বনিম্ন হবে অবশ্যই। তাহলে বিপরীত দিকে ক্রিয়া করলে, ধরো এখানে আছে পি ভেক্টর আর এদিকে আছে কি ভেক্টর, দুজন বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তো বিপরীত দিকে ক্রিয়া করলে মাইনাস না? তাহলে মাইনাস হলে পি মাইনাস কিউ না? আচ্ছা তার মানে কি এটা সর্বনিম্ন, মাইনাস মানে সর্বনিম্ন, মনে থাকবে? ওকে, রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের কত গুণ? এটা হচ্ছে 2 গুণ, ঠিক আছে? ভি মানে হচ্ছে 2 ওমেগা। এই যে দেখো ভি, এটা হচ্ছে তোমার ক্যালকুলাসে আছে, হ্যাঁ? ভি মানে হচ্ছে তোমার 2 ওমেগা আছে, 2 ওমেগা আছে, মানে এটা হচ্ছে দ্বিগুণ, বুঝছো? এই যে দেখো অ্যান্সার দ্বিগুণ, আমি দেখি নাই, আচ্ছা দ্বিগুণ। ওকে, নেক্সট কোশ্চেন। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর আরোপিত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি বল হতে পারে না? তাই লব্ধি বল হতে পারে না, এটা সহজে বোঝার উপায় হচ্ছে আমরা একবার ম্যাক্স বের করবো আর একবার মিনিমাম বের করবো, ঠিক আছে? একবার ম্যাক্স বের করবো আর একবার মিনিমাম বের করবো। তাহলে লব্ধি এখন দেখো তো আর ম্যাক্স, তাহলে আমরা কি জানি? আর ম্যাক্স মানে পি প্লাস কিউ। তাহলে এখন দেখো পি প্লাস কিউ এখানে কে কে আছে? একটা আছে 5 আছে, একটা আছে 10 আছে, তাহলে আমি 10 প্লাস 5 বললাম, তাহলে হচ্ছে 15 নিউটন, বুঝছো? আবার আর মিনিমাম চিন্তা করলাম, তাহলে এবার দেখো তো বড় থেকে বাদ দেবো, তাহলে 10 মাইনাস 5, তাহলে কত হয়? 5 নিউটন। এবার তুমি দেখো তো এখানে 5 নিউটন 15 নিউটন এর মধ্যে যারা থাকবে, হ্যাঁ, তারা হবে, আর এর বাইরে যারা চলে যাবে তারা হবে না। তাহলে দেখো 5 নিউটন 5 নিউটনের মধ্যে আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা 10 নিউটন 5 থেকে 15 এর মধ্যে আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। 15 নিউটনও 5 থেকে 15 এর মধ্যে আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। দেখো 20 নিউটন একদম বাইরে বের হয়ে গেছে, তার মানে এটা হবে অ্যান্সার। কত? 20 নিউটন অ্যান্সার, মনে থাকবে? ওকে, নেক্সট কোশ্চেন। 8 একক ও 4 একক মানে দুটি সঠিক রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, রাশি দুটির লব্ধির মান কত কত একক? তাহলে এটা লব্ধির সূত্র, এটা হচ্ছে আমাদের লব্ধি, ভালো করে বুঝো, এটা আমাদের কিন্তু একবার লব্ধির সূত্র। তাহলে এখন আমি লব্ধির সূত্রটা এখানে যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখি কি হয়। সেটা হচ্ছে কি সামান্তরিকের যে আর মানে যে পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস হচ্ছে 2p/q cos আলফা, এইটা আমি তোমাকে বলি খুব ভালো করে পড়বা, এটা দিয়ে চলে যাবে। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কত? তাহলে 8 এর উপর স্কোয়ার, তারপর হচ্ছে 4 এর উপর স্কোয়ার, তারপর হচ্ছে 2 গুণ 8 গুণ 4 গুণ cos কত ডিগ্রি? cos হচ্ছে 120 ডিগ্রি, cos হচ্ছে 120
20 ডিগ্রি। তাহলে এখন দেখো 8-এর উপর করলে হচ্ছে 64, এটার উপর হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, প্লাস 2 গুণ 8 গুণ 4 গুণ cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস অফ, ওকে। তাহলে এখন এই 2 কাটা, তাহলে এখন এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে তোমার 64, এখানে থাকে তোমার হচ্ছে 16, আর এখানে থাকে হচ্ছে 4 আসছে, এটা তো কেটে গেছে, তাহলে এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, 4 আসছে, ঠিক আছে, 3 আসছে 24, 4 আসছে 32। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে 64 প্লাস 16, তাহলে 64 আর 16, তাহলে 4 6 0, আর হাতে থাকে 1, তাহলে 6 আর 1 হচ্ছে তোমার 7, আর 1 হচ্ছে 8, মানে 80। তাহলে 80 থেকে আমরা 32 বাদ দেবো। তাহলে 80 থেকে যদি 32 বাদ দিই, তাহলে 2 থেকে তোমার এখানে থাকতেছে হচ্ছে, দেখো যে 0 থেকে 2 বাদ দিলে এখানে থাকে হচ্ছে 40। কিভাবে বুঝলো 48? এই যে দেখো, খেয়াল করো, এটা 10, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, ওকে, তাহলে 48। আচ্ছা, 48, তাহলে এখানে 4 রুট, হ্যাঁ 4 রুট 3 হবে, এক্স্যাক্টলি 4 রুট 3, 4 গুণ রুট 3 করলে তোমার হচ্ছে 48 পাবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর 3 রুট 3 তো সম্ভবই না, 5 রুট 3 তো হবেই না, 3 রুট 5 হবে না। তাহলে আমরা সামান্তরিক, এই সামান্তরিকটা খুব ভালো করে দেখবো, হ্যাঁ। তাহলে সামান্তরিকের আরেকটা কথা বলে রাখি, সামান্তরিকের দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ, মানে লব্ধির সমান, আর মিনি হচ্ছে পি মাইনাস কিউ, মানে হচ্ছে বিয়োগফলের সমান, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। তাহলে আর মানে আর ম্যাক্স পি প্লাস কিউ যখন কি লব্ধি হবে যোগফলের সমান, লব্ধি হবে যোগফলের সমান, যোগফলের সমান, ঠিক আছে। আর পি মাইনাস কি হবে, লব্ধি হবে বিয়োগফলের সমান, লব্ধি হবে বিয়োগফলের সমান, বিয়োগফলের সমান, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ওকে। ওকে, নেক্সট কোশ্চেন চলো দেখি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 কোণে ক্রিয়া করে, উহাদের লব্ধির দিক কত? তো একটা কথা মনে রাখবা, যখন দুটো সমমান হবে, যে দুটো সমমানের ভেক্টর, তার মানে পি এবং হচ্ছে কিউ, এরা হচ্ছে যখন সমান, হ্যাঁ, মানে দুজনই সমান, একই রকম, তারা পরস্পর 240 কোণে ক্রিয়া করলে উহাদের লব্ধির দিক কত? তো উহাদের লব্ধি বের করার শর্টকাট পলিসি হচ্ছে, শর্টকাট মানে থিটা বলছে, বুঝছো? এই যে 240 বাই হচ্ছে 2, তার মানে 120 ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে। 240 ভাগ হচ্ছে 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রি, এ তো হয়ে গেছে। এটা শর্টকাটটা। তাহলে অপর কোণ বের করার, যে উহাদের লব্ধির দিক মানে অপর দিক বের করার সহজ সূত্র হচ্ছে থিটা, যত থাকবে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ওকে, নেক্সট কোশ্চেন। একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার এবং নৌকার বেগ 10 কিলোমিটার, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে করে চালালে অপর পাড়ে ঠিক সোজাসুজি পৌঁছাবে? অপর পাড়ে যখনই উল্লেখ থাকবে যে অপর পাড়, ভালো করে বুঝবা, অপর পাড়ে বা কোনাকুনি, অপর পাড়ে বা হচ্ছে কোনাকুনি বা হচ্ছে সোজাসুজি, ঠিক আছে, বা হচ্ছে সোজাসুজি বা বিপরীত পাড়ে, এরকম কথা উল্লেখ থাকলে তুমি সহজে মনে রাখবা যে তোমাকে যদি বলে যে এত স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালালে অপর পাড়ে, কত কোণ মানে কত কোণ বলতে বোঝাচ্ছে যে মধ্যবর্তী কোণ। তাহলে এখানে সূত্র হচ্ছে এরকম যে cos আলফা মানে হচ্ছে মাইনাস ইউ বাই ভি, বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো, ইউ বলতে কি, ইউ বলতে আসলে এখানে স্রোত, মনে থাকবে, ইউ বলতে এখানে স্রোত, আর ভি বলতে এখানে কে, ভি বলতে এখানে হচ্ছে মাঝি বা নৌকা, মাঝি বা হচ্ছে নৌকা, কথাটা বুঝো। তাহলে স্রোতের মান কত? স্রোতের মান এখানে দেওয়া আছে হচ্ছে 5, তাহলে -5 বাই হচ্ছে 10। ওকে, তাহলে কাটাকাটি করো। তাহলে আমি একবারে বলি, আলফা ইজ ইকাল টু cos ইনভার্স 1 মাইনাস 5 বাই 10 মানে হাফ, কাটাকাটি করলে তাহলে cos ইনভার্স 1 মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। ইয়েস, এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। সোহেল সাইকেল করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো। যদি এরকম কোশ্চেন হয় আর কি, খুবই নর্মাল একটা কোশ্চেন। বৃষ্টির ফোঁটা 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এখানে কার ফোঁটা? বৃষ্টির ফোঁটা। তাহলে ভিআর মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কেমন? এবং তার গায়ে পড়া শুরু হলো, বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে, তাহলে থিটার মান হচ্ছে 45, তা 35 ডিগ্রি। ওকে, সাইকেলের বেগ কত? সাইকেলের বেগটা জানতে চাচ্ছে, কথাটা বুঝো। তাহলে এখানে দেখো বৃষ্টির ফোঁটা, ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে যে তোমার ভিআর, তাহলে এই যে বলছে সাইকেল, তাহলে এটা সাইকেল মানুষ চালায়, তাহলে এটাকে আমরা ভিএম বলতে পারি। এটা হচ্ছে হোয়াট। তো দেখো এখানে উলম্বের সাথে ছাতা ধরলে একটাই সূত্র, এখানে এই সূত্রটা আসতে পারে এইভাবে, যে উলম্বের সাথে থিটা কোণ, উলম্বের সাথে থিটা কোণ, উলম্বের সাথে থিটা কোণ মানে হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে, ভিএম বাই হচ্ছে ভিআর, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন তোমার উদ্দেশ্য কাকে ভিএম বের করা, তোমার উদ্দেশ্য কাকে বের করা, তাহলে ভিএম মানে হচ্ছে
tan 45 ডিগ্রি আর ভিআর এর মানটা বসে দাও 10, তাহলে 1 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য আনসার। দেখো শেষ। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে দেখো 10। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল, এই অঙ্কটা আসতে পারে 6√3, ভেক্টরদের মধ্যবর্তী কোণ, এটা অ্যান্সার হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো কিভাবে হইলো আমরা দুটি ভেক্টর স্কেলার গুণফল? তাহলে ভালো করে বুঝো। তাহলে আমরা এখন সবাই জানি যে এ ডট বি মানে আসলে এবি কস থিটা, রাইট? এবি কস থিটা। আচ্ছা, এখন এবি কস থিটার মান হচ্ছে তোমার 18, আর আরেকটা আছে এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা। তো এবি সাইন থিটার মান হচ্ছে 6√3, বুঝছো? তাহলে এখন আমরা একটা কাজ করব, আমরা এটাকে আমরা ধরো 1 নাম্বার ধরলাম আর এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। আমাদের উদ্দেশ্য থিটা বের করা, মধ্যবর্তী কোণ। তা আমি এখন বললাম যে 2 ভাগ 1 করে, তাহলে এবি সাইন থিটা বাই হচ্ছে এবি কস থিটা। এবি সাইন থিটার মান কত? 6√3, আর এবি কস থিটার মান কত? 18। তাহলে এবি এবি কাটা, সাইন বাই কস মানে ট্যান থিটা। ওকে, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে 6√3 আর এটা হচ্ছে 18। তাহলে এখানে কাটা, তাহলে এখানে 3, তাহলে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1, উপরে থাকে হচ্ছে √3 আর নিচে থাকে হচ্ছে কত? নিচে থাকে হচ্ছে তোমার 3। তো দ্যাটস মিন এটা আমরা একবারে পাই হচ্ছে ট্যান ইনভার্স 1/√3, যে কাটাকাটি করলে একবারে বলে দিলাম আর কি। বুঝতে পারছো তো? এখানে আরেকটা √3 নিব, √3 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 1 থাকবে আর এখানে হচ্ছে তোমার 1/3 থাকবে, মানে √3 যখন কেটে যাবে শুধু 1/3 থাকবে। তো দ্যাটস মিন এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। মনে থাকবে এটার অ্যান্সার কত? 30 ডিগ্রি। খুব ভালো করে দেখবা, 30 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 ও 6 একক, এরা কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এ ক্রস বি মান কত? দেখো, এই কোশ্চেনটা সরাসরি ক্রস গুণন থেকে এসেছে। সেই সূত্রটা হচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। এই যে এই সূত্রটা, বুঝছো? এখন এ এর মান হচ্ছে 5, এটার মান হচ্ছে তোমার 6, এটা হচ্ছে তোমার সাইন, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে 5 6 হচ্ছে 30 আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 30 √3 আর এটা হচ্ছে 2, তাহলে কাটাকাটি করো, তাহলে হচ্ছে 15 √3। দেখি 15 √3 আছে, হ্যাঁ এই দেখো আছে, বাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু দেখো তো কি বলে। এই অঙ্কটা বলতেছে যে সমান্তরাল শোণিত দুটি বাহু যথাক্রমে এ এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। ওকে, তার ক্ষেত্রফল। তো যেহেতু এখানে ক্ষেত্রফল জানতে চাওয়া হচ্ছে মানে এবং দুটো বাহু, তো সেক্ষেত্রে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার নিয়মটা হচ্ছে এখানে আমাদের ক্রস গুণন করতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি করব যে এ ক্রস বি, দেখো এ ক্রস বি, এ ক্রস বি যখন কি করে নিব, তাহলে হচ্ছে আই, এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখন দেখো এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে -2। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা হচ্ছে আই ক্যাপ কমন নেব। এটা কাটা, এটা কাটা, তাহলে 4 1 4। এবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 2। ওকে, এরপর হচ্ছে সূত্রের মাইনাস জে, তাহলে মাইনাস জে কমন নিলে, মাইনাস জে কমন, এটা কাটা এটা কাটা, 3 4 12, 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12 এবং হচ্ছে তোমার মাইনাস। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পারছো তো? এই যে দেখো 2 আছে মাইনাস, তাহলে প্লাস, তাহলে ওকে এখন কত হবে? এটা হবে তোমার হচ্ছে 2। আচ্ছা, গেল সূত্রের প্লাস কে কমন, এটা কাটা এটা কাটা, 3 3 কে -9। ওকে ওকে, আচ্ছা, তা বুঝতেছো তো? এটা কাটা এটা কাটা, তাহলে 3 3 কে 9 আর এখানে হচ্ছে 1 -1। ওকে, ফাইন। তাহলে এবার আমরা একটু ইয়ে করি, 4 থেকে 6 বাদ দিলে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 2i ক্যাপ, তাহলে হচ্ছে 12 দিয়ে 14, তাহলে এই যে প্লাস মাইনাস, মাইনাস হচ্ছে 14 যে। ওকে, ফাইন। আর এটা হচ্ছে যে তোমার 10, মাইনাসে থাকবে, হ্যাঁ মাইনাস হচ্ছে 10 কে। এখন এটার হচ্ছে আমরা খালি স্কয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখন স্কয়ার যদি করে দিই, এই যে দেখো স্কয়ার যদি করে দিই, আচ্ছা এখানে করে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে যে -2 এর উপর স্কয়ার, -14 তার উপর স্কয়ার, -10 তার উপর স্কয়ার। আচ্ছা, তাহলে 4 196 আর এটা হচ্ছে 100। ওকে, তাহলে 196 4 হচ্ছে 200 মানে 300। তো 300 মানে কত? এই যে পেয়ে গেছে 10√3, 300 মানে 10√3, এটা আমরা সবাই জানি। 300 কে আমরা বলতে পারি 10√3। ওকে, নেক্সট কোশ্চেন।
একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিক দিক কার্যকারী বল কত? খুবই সহজ, মানে এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে উপাংশ, হ্যাঁ, উপাংশ সংক্রান্ত। তো উপাংশ সংক্রান্ত কিভাবে তুমি সলভ করবা, দেখো উপাংশ সংক্রান্ত। আচ্ছা, তাহলে উপাংশ সংক্রান্ত হচ্ছে এই যে দেখো, এই যে তুমি এখন এটা টানতেছো একটা এফ, এর একটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, কথাটা বুঝো। তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে তাহলে এখন এফ এক্স বের করতে চাইলে এফ কস 60 ডিগ্রি, তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 200, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে কত? 100। 100 ইয়েস, দিস দ্য আনসার। নেক্সট কোশ্চেন, অবস্থান ভেক্টর আর এক্স আই ওয়াই জে জেড কে হলে ডেল ডট আর, এটা হচ্ছে ডাইভারজেন্স। এটা কি? এই একটা নিয়মই দেখে যাবা, চলে আসতে পারে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে আসলে ডট গুণন, সহজে বলি এমসিকিউ করার জন্য কি বলে দেখো, সহজে মনে রাখার উপায় যে ন্যাবলা অপারেটর। এখানে আগে তোমাকে ন্যাবলা অপারেটর জানতে হবে। ন্যাবলা অপারেটর ডেল বাই ডেল এক্স, তার সাথে আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই এটা হচ্ছে জে ক্যাপ, ডেল বাই ডেল জেড এটা হচ্ছে কে ক্যাপ। বুঝছো? ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? এই যে দেখো, এটার সাথে আমাকে এই কাজ করতে হবে। ওকে, তাহলে ডেল বাই ডেল এক্স নিবা। এবার শুধু এক্স কে, এক্স এ শুধুমাত্র এক্স, তাহলে এটা নিবা। আচ্ছা, আই ক্যাপ জে ক্যাপ নিবা না। ডেল বাই ডেল ওয়াই এটা কত? শুধুমাত্র ওয়াই নিবা। ডেল বাই ডেল জেড এটা কত? এটা শুধুমাত্র হচ্ছে তোমার হচ্ছে কি বলে জেড নিবা, জেড নিবা। ওকে, মানে অন্য কিছু নিবা না আর কি, বুঝছো? ওকে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স করলে কিন্তু 1 হয়, ওয়াই এর সাপেক্ষে ওয়াই করলে 1 হয়, এবং এটার সাপেক্ষে জেড এর সাপেক্ষে করলে 1 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 3। 3, এই যে এটা 3i কিন্তু হবে না, কারণ এটা তো স্কেলার। ডাইভারজেন্স নিজে ভেক্টর, বাট সে কনভার্ট করে স্কেলার। আচ্ছা, এবার আরো দুইটা জিনিস একটু ছোট করে বলে রাখি, যে দেখো এ ও বি, এই যে ডট গুণনের ক্ষেত্রে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব শর্ত, এটা একবার দেখে যাও যে এ ডট বি ইকুয়াল টু 0। সেখান থেকে ম্যাথ কেমন আসবে? ম্যাথ গুলো এইভাবে থাকবে যে এ মানে হচ্ছে 2i প্লাস হচ্ছে ধরো এম জে মাইনাস হচ্ছে 2k, আর বি মানে হচ্ছে 3i প্লাস হচ্ছে 2j 4k। বলবে এম এর মান কত হলে, এম এর মান কত হলে এরা পরস্পর, এরা পরস্পর লম্ব হবে। ওকে, তো এ হলো বিষয়। তো এখন এই কথা যদি বলে, তাহলে এখন আমরা বুঝবো যে এ ডট বি মানে হচ্ছে এক্স বিএক্স, এ ওয়াই বিওয়াই, এজেড আর বিজেড। এটা গুণ করে দাও, গুণ করে দাও। এই যে 3 দুগুণ 6, তারপর হচ্ছে 2m, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে কত? 4 দুগুণ 8। এখন দেখো পরস্পর আমরা একটা সত্য দেখছি এটা, তাহলে এখন এইটা মানে আমরা বলতে পারি 6 প্লাস 2m মাইনাস 8 ইজ ইকাল টু 0। অ্যান্ড এখন কিন্তু সহজে বলা যায় 2m মানে হচ্ছে -8 হয়ে যাবে +8, আর এটা তোমার হচ্ছে -6। বুঝছো? বুঝতে পারছো তো? কারণ -8টা উপরে গেলে প্লাস হয়ে যায়। তাহলে এখন আমরা কি বলবো যে 2m মানে হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, অতএব m মানে কত? 1। এটা হবে অ্যান্সার। তাহলে m এর মান 1 হলে পরস্পর কি হতো? পরস্পর লম্ব হতো। নেক্সট যদি আমরা দেখি পরস্পর সমান্তরাল সত্য, এটা একবার দেখে যাও যে পরস্পর সমান্তরাল। আচ্ছা, পরস্পর সমান্তরাল হওয়ার সত্য। আচ্ছা, এটা হচ্ছে ক্রস করুন, ডট করুন, পরস্পর সমান্তরাল হওয়ার, আচ্ছা সরি হওয়ার, এখানে আমরা শর্ত বলে দিব, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, তো পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি? এ ক্রস বি ইজ ইকাল টু হচ্ছে 0, হ্যাঁ। আর এখানে অঙ্ক থাকবে কিভাবে? ধরে এরকম থাকবে, এ মানে বললো যে 2i প্লাস হচ্ছে এ জে এন্ড 4k, বুঝছো? আর বি মানে থাকবে হচ্ছে তোমার 4i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে ধরো 8k। বলবে এর মান কত হলে, এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, পরস্পর
সমান্তরাল হবে। তো এবার এটার জন্য শর্টকাট হচ্ছে, এত ভাবতে যাবা না, হ্যাঁ, শর্টকাটটা আমি তোমাকে বলে দিই, সেটা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। শর্টকাটটা হচ্ছে এরকম যে এক্স বাই বিএক্স, এ ওয়াই বাই হচ্ছে বিওয়াই, এ জেড বাই হচ্ছে পিজেড। এখন দেখো এক্স বাই বিএক্স মানে হচ্ছে 2/4, এ ওয়াই মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে 2, আর এটা মানে হচ্ছে 4, এটা মানে হচ্ছে 8, বুঝছো? এখন তুমি যে কোনো দুটো অংশ নিবা, 2/4 a/2, তাহলে এখন দেখো আড়াআড়ি গুণ করো, তাহলে 4a 2 দুগুণে 4, অতএব এ মানে কিন্তু 1 অ্যান্সার পেলে। এখন এইটার পাশাপাশি তুমি যদি মনে করো ওইটাও টেস্ট করবা, দেখো অ্যান্সার কিন্তু একই আসবে। এখানে ভিকটিম কিন্তু এইটা, মানে তোমাকে এটা নিতেই হবে, এটা নিয়ে এখন যে কোনো একটা নিলে হয়ে যাবে। এবার a/2 আবারও নিলা, এবার 4/8 নিলা, দেখো 4 দুগুণ 8 এবং এটা হচ্ছে 8, দ্যাটস মিন এর মান কিন্তু 1। তার মানে এটা আমরা বারবার প্রমাণ করতে সমর্থ লাভ করছি যে ঘটনা যাই ঘটুক না কেন, যে আসলে এর মানটা 1ই হয়েছে। ঠিক আছে, তাহলে পরস্পর সমান্তরাল শর্ত এটা খুব ভালো করে দেখো, পরস্পর লম্ব শর্ত এটা খুব ভালো করে দেখো, ম্যাথগুলো এরকম টাইপেরই আসতে পারে। ওকে, এতটুকু ইনাফ। এরপরে আমরা চলো নেক্সট অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা চলে যাব। যে প্রথম প্রশ্ন হচ্ছে থিওরি থেকে আসছে এবং থিওরিগুলো এখানে বেশি আসবে, যে হিগস প্রক্রিয়া এক ধরনের, কোনটা কোনটা? ভর তৈরির প্রক্রিয়া, শক্তি তৈরির প্রক্রিয়া, ইলেকট্রন তৈরির প্রক্রিয়া। এটা হচ্ছে ভর তৈরির প্রক্রিয়া, বুঝছো? নেক্সট কোশ্চেন, কোন একটি ঘূর্ণনশীল বস্তুর সমবেগে চললে তার ত্বরণ কত হবে? তার ত্বরণটা শূন্য হবে, অসীম হবে, শূন্য নয়, কোনোটি নয়। আসলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? এটা অ্যান্সার হবে শূন্য নয়। আমরা জানি যে সমবেগে সমবেগে বস্তুর ত্বরণ শূন্য, এটা আমরা জানি, বাট ঘূর্ণনশীল বস্তু যখন সমবেগে যাবে তখন কিন্তু তার অবশ্যই শূন্য হবে না, এটা মনে রাখবা। কেন? কারণ একটা বস্তু যখন তুমি বল প্রয়োগ করতেছো তখন তার একটা নির্দিষ্ট দিক থাকতেছে, ত্বরণে কিন্তু ভেক্টর রাশি মান থাকে, দিক থাকে, দ্যাটস এটা শূন্য হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা শূন্য নয়, অবশ্যই ব্যাপারটা মনে রাখবা। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? মহাকর্ষ বলের বাহক কোনটি? গ্রাভিটন। দেখো এখানে এখানে ভুল করে বসে আছে, গ্রাভিটন রে গাধা, গ্রাভিটন না, গ্রাভিটন। আচ্ছা, এগুলা মৌলিক বল থেকে খুব ভালো করে দেখবা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আণবিক গঠন কোন বল দ্বারা হয়? এটা ভাইয়া তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। এগুলো হচ্ছে মৌলিক বল থেকে খুব ভালো করে একটু পড়াশোনা করতে হবে। কোথা থেকে? মৌলিক বল থেকে। মৌলিক বলের যে বিষয়গুলো রয়েছে সেটা আমি একটু বলে দিই। একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল, এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। মহাকর্ষ বলের কার্যরত কণা, এটা কত? আচ্ছা, তো দেখো যে মহাকর্ষ বলের কার্যরত কণার নাম হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন। সবলের হচ্ছে মেসন, দুর্বলের হচ্ছে বোসন, আর এটা হচ্ছে ফোটন। সো এগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, নেক্সট, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য, মনে রাখবা এটা প্রযোজ্য। বাহ্যিক বল শূন্য হলে কোনটি ঘটে? গতিবেগ শূন্য হবে। ইয়েস, এটাই, গতিবেগ শূন্য হবে। ঠিক আছে, যখন বাহ্যিক বল শূন্য হয় তখন আসলে গতিবেগ শূন্য হয়, এটা মনে রাখো, গতিবেগ শূন্য হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কৌণিক দূরত্বের মাত্রার সমীকরণ? কৌণিক দূরত্বে দেখো আরেকটা কথা বলি, এখানে মাত্রা সমীকরণ ভেরি ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে মাত্রা সমীকরণ কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, মাত্রার সমীকরণ খুব ভালো করে দেখতে হবে, বি সিনসিয়ার। ওকে, মাত্রা এটা হচ্ছে কৌণিক কৌণিক দূরত্বের আসলে কোনোটাই মানে পাওয়ার নাই, তো এটা হচ্ছে জিরো আর কি, m0, l0, t0, সো এটা হচ্ছে আনসার। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন, কৌণিক ভরবেগের মাত্রা কোনটা? কৌণিক ভরবেগের মাত্রা, এবার কিন্তু আমাকে বলছে কৌণিক ভরবেগের মাত্রা, তো কৌণিক ভরবেগের মাত্রাটা অনেকবার আসছে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, সেটা হচ্ছে ml² t−1। আর যদি বলে বলের ঘাতের মাত্রা, সো বলের ঘাত হচ্ছে এইটা, ঠিক আছে, ml/t−1, তাহলে ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের যেটা সেটা ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের মাত্রা কোনটা বলো? ভরবেগের মাত্রা হচ্ছে ml/t−1, দ্যাটস মিন এটাই। ওকে, নেক্সট কোশ্চেন,
ওকে, বলের ভ্রামকের মাত্রা কোনটি? এটা অনেকবার আসছে, এই দেখো এটা এল স্কয়ার টি ইনভার্স টু। বলের ভ্রামকের মাত্রা এটা এটা অনেকবার আসছে, এম এল স্কয়ার টি ইনভার্স টু, এগুলা আসতে পারে বুঝছো, খুবই সিনসিয়ার ভাবে একটু দেখো আর কি। এই প্রশ্নটা দেখো কি বলতেছে যে কোন সম্পর্কটি সঠিক। দেখো এই টাইপের কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোন সম্পর্কটি সঠিক, দেখো কোন সম্পর্কটি সঠিক। তো এখান থেকে আমি তোমাকে বলি যে তিনটা সূত্র তুমি ভালো করে দেখে যাবা। সেটা হচ্ছে কৌণিক সরণ ও রৈখিক সরণের যে সম্পর্ক রয়েছে, বুঝলা? কৌণিক ও রৈখিক সরণের সম্পর্ক, রৈখিক সরণের সম্পর্ক। এখানে আমি তোমাকে বলি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এস মানে হচ্ছে আর থিটা, এটা একটা, ভি মানে হচ্ছে ওমেগার, আর এটা হচ্ছে এ মানে হচ্ছে আর আলফা। এখানে মিলাও দেখো তো কোনটা ঠিক আছে। আচ্ছা, এটা আছে এবং এটার পাশাপাশি আরো দুইটা আছে, দাঁড়াও একটু ওয়েট। একটা হচ্ছে কৌণিক ভরবেগ, হ্যাঁ একটা হচ্ছে কৌণিক ভরবেগ, এই যে দেখো একটা হচ্ছে কৌণিক ভরবেগ এবং আরেকটা হচ্ছে প্রযুক্ত টর্ক, এবং আরেকটা হচ্ছে প্রযুক্ত টর্ক। এই 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 দুটো এই তিনটা তো দেখবা, এটার পাশাপাশি এখন এটা দেখবা কৌণিক ভরবেগ কি এল বলে, বুঝছো? আরপি সাইন থিটা বলা হয়, দ্যাটস মিন আরপি বলতে পারি সাইন 90 ডিগ্রি হলে, আর মানে আর, পি মানে হচ্ছে এম ভি, এ দেখো আর, এম মানে এম, ভি মানে হচ্ছে ওমেগার, বুঝছো? তাহলে এখন দেখো কি করা যায়, এখানে দেখুন এম আর স্কয়ার হচ্ছে ওমেগা, দেখো আই ওমেগা, এবং আরেকটা হচ্ছে টাও, টাও মানে হচ্ছে আর এফ সাইন থিটা, আর এবং এফ, আর এফ মানে হচ্ছে এম এ, আর এ মানে হচ্ছে আর আলফা, এই যে দেখো কেবলই আর আলফা। দেন তুমি এটা কি করতে পারো, এম আর স্কয়ার আলফা আই আলফা। তো দেখো তো কোনটা তুমি পাচ্ছ, এ দেখো এটা পাচ্ছ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, অর্থাৎ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজ নিশ্চিত করতে চাও, তারা কিন্তু চাইলেই আমাদের সাথে কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্সটা হচ্ছে এনইউ সুপার কোর্স 2.0, সুপার কোর্স 2.0, যেখানে তুমি সায়েন্সের গ্রুপ সাবজেক্ট সব পাচ্ছ, অর্থাৎ গ্রুপ সাবজেক্ট যে তোমার যে প্রবলেম, যে গ্রুপ সাবজেক্ট, আমরা সবার কথা চিন্তা করে এই যে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, সেখানে 4টা সার্ভিসে তুমি পাবা। এই 4টা সার্ভিস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। অলরেডি সবগুলো ক্লাস চলমান এবং প্রত্যেকটা ক্লাস টেলিগ্রাম গ্রুপে মানে রাখা রয়েছে। কেউ এখনো জয়েন করলে ক্লাসগুলো তুমি দেখে নিলে কিন্তু ঝামেলাগুলো মিটে যাবে, আর আমরা সব লাইভ ক্লাস নেই। আচ্ছা, আবার তুমি তার সাথে সাথে বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে সবই পাচ্ছ। বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে তুমি সবগুলোই পেয়ে যাচ্ছ আমাদের কাছে, গ্রুপ সাবজেক্ট প্লাস বাংলা, ইংলিশ, জিকে। ওকে, আমাদের কোর্স ফি মাত্র 250 টাকা, কোর্স ফি মাত্র 250 টাকা। এটা হচ্ছে সায়েন্সের জন্য, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ রয়েছে। এই পিডিএফটা শেষ করতে পারলেও আই থিঙ্ক আর কিছু লাগবে না। তো তুমি সব কিছু সার্ভিস পাচ্ছ মাত্র 250 টাকায়। এবং তুমি চেষ্টা করো যে আসলে ঈদের আগেই মোটামুটি মানে আমাদের সাথে ক্লাসগুলো করার, কারণ আমাদের ক্লাস চলমান রয়েছে। এবং তুমি আমাদের এই কোর্সে থাকলে সবকিছু মানে খুব ভালো মতন পাচ্ছ। ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, ভর্তি কিভাবে হতে হবে, ভর্তির লিঙ্ক সবকিছু দেওয়া আছে। তুমি অনায়াসে আর দেরি না করে আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সটা করে নিতে পারো। দেখো এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথগুলো বেশি আসবে। যে বলছে 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। আচ্ছা, কত বল প্রয়োগ করলে, মানে বল জানতে চেয়েছে। তো সরাসরি তোমার এই জায়গাগুলো ছোট ছোট প্রশ্ন করবে। এফ মানে হোয়াট, তাহলে এখানে দেখো কি আছে, এম মানে দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 60 কেজি, রাইট? 60 কেজি। টি মানে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড। তারপরে ডেল ভি, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, বুঝছো? তাহলে এখন তোমাকে এফ বের করতে বলেছে, তাহলে এফ এর সূত্র হচ্ছে এম এ, খুবই সহজ সূত্র। এম এ মানে হচ্ছে তোমার ডেল ভি এবং হচ্ছে ডেল টি, বা তুমি ডেল টি মানে টি বলতে পারো, কোনো সমস্যা নেই। এম এর মানটা বসাও 60, ভি এর মানটা হচ্ছে 10, আর ডেল টি এর মানটা হচ্ছে তোমার হচ্ছে 60, মানে 60 সেকেন্ড, 1 মিনিট। তাহলে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, বুঝছো? আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো 60 60 কাটা, তাহলে এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। দেখো তো অ্যান্সার ঠিক আছে কিনা, হ্যাঁ একদম ঠিকঠাক আছে, 10 নিউটন, এই যে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা চলে যায়। এই দুটি বিলিয়ার্ড বল যার প্রতিটির ভর হচ্ছে তোমার 6 গুণ 10^3 কেজি এবং একই সরলরেখার বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে সংঘর্ষে লিপ্ত হলো, একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো।
একটি বল কর্তৃক অন্যটির ওপর বলের ঘাত কত? দেখো বলের ঘাত জানতে চাচ্ছে, ঠিক আছে, এবং বিপরীত দিক থেকে। তো দেখো এই যে এই জায়গাটাতে আমরা যেটা মাথায় রাখবো যে বলের ঘাত আর হচ্ছে ঘাত বল দুটো কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, ঘাত বল এটা কিন্তু একটা বল। তো এটা মনে রাখবা যে তোমাদের দেখো এরকম টাইপের ছোট কোশ্চেন আসতে পারে, যে আমি সহজে বলি, হ্যাঁ, এম ভি প্লাস ইউ এটা যদি হয় বিপরীত দিকে, এটা কোন দিক? এটা হচ্ছে বিপরীত দিক, ভালো করে বুঝবা। আর যে এটা এটা মানে বলের ঘাত, বুঝছো, বলের ঘাত। এম ভি মাইনাস ইউ এটা হয় কখন জানো? এটা হয় একই দিক, এটা হয় একই দিক। এটা সহজে মনে রাখবা যে আমার মানে সরাসরি বলের ঘাত কোশ্চেন হতে পারে। তাহলে বলের ঘাতের কোশ্চেনের জন্য আমরা সূত্রটা হচ্ছে জে মানে হচ্ছে এফ টি, এফ মানে হচ্ছে এম এ টি, এবং এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, টি টি কাটা, তাহলে হচ্ছে এম ভি মাইনাস ইউ হয়। এই হলো বিষয়, কথা কি বুঝলা? তাহলে এখন তুমি এখানে কি করবা? বিপরীত দিকে বলেছি তখন প্লাস হচ্ছে, তাহলে আমি সরাসরি দেখো তো এম এর মান এখানে কত আছে। এম এর মান হচ্ছে 6 গুণ 10 ইনভার্স 3, বুঝছো, ভি প্লাস ইউ। তো ভি প্লাস ইউ বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে দেখো একই বেগে বিপরীত দিকে, মানে একটাই, তাহলে 10 10 20 কিন্তু। হ্যাঁ, তাহলে 10 প্লাস হচ্ছে 10 মানে হচ্ছে 20। তাহলে এখন দেখো যে 6 গুণ 10 ইনভার্স 3 গুণ হচ্ছে 20। এবার তুমি এটাকে চাইলে 6 গুণ 10 ইনভার্স 3 আছে, আবার দেখো এটাকে এই কাজ করতে পারো, এখানে এখানে তুমি ইয়ে করতে পারো 2 গুণ হচ্ছে 10। হ্যাঁ, তো এখন এই 10 মানে কি? এর উপরে এক আছে না, এক আছে না, তাহলে এটা প্লাস, রাইট। তাহলে 6 দুগুণ 12, দেখো তাহলে 12 গুণ আমরা বলতে পারি, 12 গুণ আমরা বলতে পারি 10 ইনভার্স 2। তাহলে 12 গুণ 10 ইনভার্স 2 কে আমরা কি 1.2 বলতে পারি না? তাহলে 1.2 যদি বলি তাহলে এটা কত হয়? অবশ্যই 10 ইনভার্স 1 হয়। দেখো, হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে आंसर, বুঝছো, এটা হচ্ছে आंसर। ওকে, এবার আমরা মোটামুটি কোশ্চেনগুলো কিন্তু ওকে, আমরা মোটামুটি কোশ্চেনগুলো মানে করে ফেললাম। তো সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়গুলো তুমি দিবা সেটা হচ্ছে প্রথমে সামেশন এফ মানে এম। দেখো এই জিনিসগুলো আমি একটু ছোট করে একটু থিমগুলো একটু বুঝিয়ে বলি, বুঝছো, এখান থেকে তুমি যে ম্যাথগুলো সবচেয়ে বেশি পাবা এফ, দেখো এম, এটাকে ভাঙলে ডেল ভি ডেল টি এটা যেমন হতে পারে, এটা যেমন ঠিক আছে, তাও তুমি দেখো এখানে আরো কিছু বেশ রকম পাবা এম, বুঝছো। এখন এটাকে যখন তুমি ভেঙে দিচ্ছ তখন দেখো আরো বেশ কিছু কিন্তু সূত্র রয়েছে। তো সেই সূত্রগুলো কোনটা? যেমন হচ্ছে আমরা চাইলে কিন্তু দেখো ভি স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 2as, রাইট। তাহলে 2as মানে কিন্তু ভি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার বলতে পারি। তাহলে এখন আমরা as মানে হচ্ছে কি বলতে পারি? একবারে বলে দিই আর কি, এত ঝামেলা করার তো কোনো দরকার নেই। আমরা একবারে যদি বলে দিই যে a মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার, নিচে হচ্ছে 2s, তাই না? তো এটা কিন্তু বলতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন দেখব যে তোমার হচ্ছে যে আদি বেগটা শূন্য আছে, আদি বেগটা শূন্য বেশিরভাগ থাকে গ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমি এ মানে কি বলতে পারি যে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s, অবশ্যই বলতে পারি। তাহলে এখন এ এর জায়গাতে আমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারি যে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s, দ্যাটস মিন এম ভি স্কোয়ার বাই হচ্ছে 2s। এই যে দেখো, যেমন এটা একটা হতে পারে। আবার আমি চাইলে কিন্তু এটাও করতে পারি, এফ মানে হচ্ছে এম এ, ঠিক আছে, ওকে। তো এস মানে হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, ওকে। তো এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ, যদি এখন আমি ইউ এর মানটা শূন্য করে দিই 0 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে এস মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার, রাইট, ওকে। তুমি এখন এখান থেকে চাইলে এটা বের করতে পারো, তাহলে এটা বের করতে এ টি স্কোয়ার মানে হচ্ছে 2s, অতএব এ মানে হচ্ছে 2s বাই হচ্ছে টি স্কোয়ার, ওকে। তাহলে এখন এটা চাইলে আমি কিন্তু এখন এখানে রিপ্লেস করতে পারি, এম এ মানে হচ্ছে 2s বাই হচ্ছে টি স্কোয়ার, তার মানে কি 2ms বাই হচ্ছে টি স্কোয়ার। দেখো এটাও হতে পারে। তাহলে আমি এখন যদি রিপ্লেস করি তাহলে একটা নতুন সূত্র পাচ্ছি, এফ মানে হচ্ছে 2ms টি স্কোয়ার, কথা বুঝছো? তার মানে তুমি খেয়াল রাখবা যে যখন তুমি এই মানে আমার ক্লাসটা করবা তখন তুমি এই তিনটা সূত্রের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে, এটা করলে ইনাফ। এই টপিকটা গেল। এবার আসলে লিফটের ম্যাথ, হ্যাঁ লিফটের ম্যাথটা তোমাকে জানা জরুরি। একটা হচ্ছে ওঠার ক্ষেত্রে আর একটা হচ্ছে নামার ক্ষেত্রে। তাহলে আমরা এটা একটু দেখে রাখবো, একটা হচ্ছে ওঠার ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে নামার ক্ষেত্রে, মানে এগুলোতে ম্যাথ আসতে পারে। হ্যাঁ, তো ওঠার ক্ষেত্রে তুমি কিভাবে চিন্তা করবা? এই যে দেখো, ধরো এটা একটা লিফট, আচ্ছা এখানে একটা ব্যক্তি আছে, আমি সহজে তোমাকে বলি এই ব্যক্তিটার ওজন কাজ করে নিচের দিকে, এটা একদম ফিজিক্সের বাইরে থেকে চিন্তা করো যেন তোমার পরীক্ষা সহজ হয়। তাই এর অবিলম্ব প্রতিক্রিয়া সবসময় মনে রাখবা, ওজনের বিপরীতে কাজ করে অবিলম্ব প্রতিক্রিয়া, এবং সে যখন উপরে উঠতে চায় তাহলে ত্বরণটা উপরের দিকে যাচ্ছে, যখন সে নিচে নামতে চায় ত্বরণটা নিচের দিকে যাচ্ছে, কথা বুঝছো? ওকে, তাহলে এখন তুমি দেখো প্রথমে ওঠার ক্ষেত্রে, তো যখন ওঠার ক্ষেত্রে তুমি চিন্তা করবা
যে ওটার ক্ষেত্রে আসলে ত্বরণটা উপরের দিকে যাচ্ছে। তুমি সহজে ভাববা ত্বরণ যদি উপরের দিকে যায় তাহলে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা এমজি আর একটা হচ্ছে আর। তাহলে এই দুজনের মধ্যে বড় কে? বড় হচ্ছে আর। এটা তুমি মাথায় রাখবা। এটাও সামেশন এফ মানে এম এর মধ্যে প্রয়োগ করবা। তো দেখো এফও মানে আরো একটা বল, এমজিও একটা বল, দুজনে কিন্তু বল। এই দুজনের মধ্যে বড় কে? এটা ওজন বল আর এটা অভিলম্ব প্রতিক্রিয়া বল। কে বড়? আমি চিন্তা করবো আর বড়। আর মাইনাস এম জি মানে হচ্ছে এম এ, আর ইজ ইকাল টু এম এ প্লাস হচ্ছে এম জি। তাহলে এখানে এম কমন, তাহলে এ প্লাস জি। তাহলে এই দেখো এইটা হচ্ছে গিয়ে আমার লিফটে ওঠার অঙ্ক, বুঝছো? ওঠার অঙ্ক। আর যখন নামবো, তো নামার ক্ষেত্রে একবার দেখে নাও যদি কাজে লাগে আর কি। তো নামার ক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে যে দুইটা আর এবং এমজি, দেখতে পাচ্ছ? আর এবং এমজি, কে বড়? এমজি বড়। তাহলে এমজি থেকে এবার আর কে বাদ দাও। হ্যাঁ, এই যে এবার এমজি বড়, কারণ নামতেছো তুমি, তাহলে ত্বরণটা নিচের দিকে, তাহলে এমজি কে বড় ধরো, আর কে ছোট ধরো। দেখো এখানে ত্বরণ কিন্তু আছে, তাহলে এখন তুমি চাইলেই কিন্তু দেখো এমজি মাইনাস হচ্ছে এম, এটাকে এবারে নিয়ে চলে আসলে, আরটাকে এবারে রাখলা, তাহলে আর এখানে এম কমন দিলা, তাহলে জি মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে নামার সূত্র, লিফটে নামার সূত্র। তাহলে এই দুইটা একটু তুমি মার্ক করে রাখো, যদি কোনো ম্যাথ তোমার কাজে লাগে তুমি একটু এই সূত্রগুলো দিয়ে একটু ম্যাথগুলো ছোট ছোট করে দেখবা। হ্যাঁ, মানে জাস্ট মনে রাখবা। আচ্ছা, আরেকটা ঘর্ষণ বল একটু দেখতে হবে এই কনসেপ্টটা। ঘর্ষণ বলের জন্য আমি তোমাকে সহজ কনসেপ্ট বলে দিচ্ছি, এতটুকু পড়লে ইনাফ অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ঘর্ষণ হচ্ছে এখানে দুইটা আপাতত কাজ করবে, সেটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। আচ্ছা, তো দেখো স্থিতি ঘর্ষণ এবং হচ্ছে আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এবং হচ্ছে এই দুইটা জানলেই হবে, আর অত জানা লাগবে না, মানে অতগুলো প্রশ্ন আসে না। স্থিতি ঘর্ষণকে আমরা বলবো হচ্ছে এফ এস, আর গতীয় ঘর্ষণকে বলবো আমরা হচ্ছে এফ কে, বুঝছো? আচ্ছা, এখন আসো একটু ঘর্ষণ গুণাঙ্ক জানা লাগবে। ঘর্ষণ গুণাঙ্ক দুইটা জানলেই হবে। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুইটা। তো নাম্বার ওয়ান একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমরা বলবো হচ্ছে মিউ এস। আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে আমরা বলি হচ্ছে মিউকে। তাহলে একটা হচ্ছে মিউ এস, একটা হচ্ছে মিউকে, বুঝছো? আচ্ছা, এখন আসো যে এই ঘর্ষণের জন্য আমরা একটা একটা করে দেখি, ছোট করে দেখবো মানে কোন সূত্রটা পড়তে পারে হাইয়েস্ট। তো স্থিতির কন্ডিশনটা যদি আমরা দেখি, স্থিতি ঘর্ষণের কন্ডিশন, ঠিক আছে, স্থিতি ঘর্ষণের কন্ডিশনটা একটু সহজে তুমি জাস্ট মাথায় রাখবা। এই ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা এইটাকে তুমি এখন এই জায়গায় টানতেছো, তাহলে এটা এফ। এবার ওকে বাধা প্রদান করতেছো, এটা হচ্ছে বিপরীত দিকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে এফএস। এই যে উপরের দিকে কাজ করে সেটা হচ্ছে কে? তোমার হচ্ছে যে অভিলম্ব প্রতিক্রিয়া, নিচে কাজ করে কে? ওজন। এখন দেখো এখানে এ পাস আর এফএস আছে, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর ওকে বাধা প্রদান করছে স্থিতি ঘর্ষণ বল, বুঝতে পারছো? তাহলে এখন এই যে তোমাকে আমি এটা বলবো যে সামেশন এফ মানে এম এ, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখন দেখো এফ আর এফ এস এর মধ্যে কে বড়? কেউই বড় না, কারণ ত্বরণ কাজ করছে না। তাহলে আমি বলবো যে এফ মাইনাস এফ এস বললে কোনো অসুবিধা নেই, ইজ ইকাল টু জিরো। তাহলে এফ মানে হচ্ছে এম এস, বুঝতে পারলা? এফ মানে এফ এস। এখন আসো যে এফ এস মানে আবার মিউ এস আর, কারণ ঘর্ষণ গুণাঙ্কর আবার একটা সূত্র আছে। ঘর্ষণ গুণাঙ্ক যদি তুমি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে চাও, সেটা হচ্ছে দেখো মিউ এস মানে হচ্ছে এফ এস বাই আর। তার মানে কি বুঝলা? যে তোমার হচ্ছে যে স্থিতি ঘর্ষণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার, এই যে দেখো এখানে তাকাও, এফএস মানে হচ্ছে তার ঘর্ষণ বাধাদানকারী বল, আর আর মানে হচ্ছে তার অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই দুজনের অনুপাত। তাহলে মিউ এস মানে এফএস বাই আর। তাহলে মিউ কে মানে কি? মিউ কে মানে হচ্ছে এফ কে বাই আর। তাহলে এখান থেকে তুমি এখন এফএস বের করতে পারবে না, তাহলে এখান থেকে এফএস বের করলে কি হয়? এফএস মানে হচ্ছে মিউ এস আর, ঠিক আছে? আর এফ কে মানে হচ্ছে মিউ কে আর। আচ্ছা, তাহলে এখন এখানে মানটা বসা দাও, তাহলে এফএস মানে হচ্ছে মিউ এস আর। বাস, তোমার এতটুকু এই সূত্র দিয়ে হাইস্ট অঙ্ক আসতে পারে যদি কঠিন অঙ্ক করেন। এত কঠিন তো করার কথা না জীবনে। বাস, এটা গেল তোমার হচ্ছে কি বলে স্থিতি ঘর্ষণ। এবার সেম জিনিস তাহলে গতীয় ঘর্ষণের কন্ডিশনটা বুঝবা না? গতীয় ঘর্ষণের কন্ডিশনটা কি দেখো, গতীয় ঘর্ষণ কন্ডিশন আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে ম্যাথ বুঝিয়ে দিব, আর জীবনে ভুল করবা না, যদি কিছু নাও পড়ে থাকো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দেখো, তো এখন গতীয় ঘর্ষণের বলটা আমরা একটু দেখবো। যে এখানে একটা বস্তু আছে মনে করো, তাহলে এই বস্তুটাকে তুমি হচ্ছে বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে এফ। ওকে আমি বাধা প্রদান করতেছি, এই যে বিপরীত দিকে কাজ করতেছে গতীয় ঘর্ষণ, এই যে এটা হচ্ছে এম জি, ওকে, আর উপরে হচ্ছে আর, ওকে। তাহলে এখন সামেশন এফ মানে হচ্ছে এম এ, এখন এফ আর এফ এর মধ্যে কে বড়? কারণ এবার ত্বরণ থাকবে, এবার যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে এখন তুমি বলবা এফ বড়, তাহলে এফ মাইনাস এফ কে, বুঝছো? দেখো এম এ, এই সূত্র দিয়ে হাইস্ট ম্যাথ আসতে পারে। তাহলে এফ মানে হচ্ছে এম এ প্লাস হচ্ছে এফ কে, হাইস্ট এই সূত্র দিয়ে
তোমার বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো? এখন কি হতে পারে, এখন আমি বললাম একটা বস্তুকে বল প্রয়োগ করেছি, ভালো করে বুঝো, একটা বস্তুকে বল প্রয়োগ করেছি, হ্যাঁ, তার ভর হচ্ছে 100 নিউটন, তাহলে এফ এর মান 100 নিউটন। বাধাদানকারী বল সেটাকে বললো হচ্ছে 50 নিউটন। এই বস্তুর ভর হচ্ছে এম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মনে করো 10 কেজি। এবার ভালো করে বুঝো, 10 কেজি। তোমাকে বলতেছে ত্বরণ কত, ত্বরণ কত, তাহলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা? তুমি অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করবা। তাহলে এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করো যে এই দুজনের মধ্যে কে বড়, এফ বড়, তাহলে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু কিন্তু এম এ আছে, কথা বুঝছো? তাহলে এখন আমি এখান থেকে ত্বরণ বের করব, তাহলে এম এ মানে তো এফ মাইনাস হচ্ছে এফ কে, রাইট? তাহলে এখন এ মানে হচ্ছে এফ মাইনাস হচ্ছে এফ কে বাই হচ্ছে এম। তাহলে এখন এফ এর মান কত? এফ এর মানটা কত? এফ এর মানটা প্রথমটা 100, তাহলে 100 থেকে বাদ দেবো কাকে? 100 থেকে বাদ দেবো 50 কে, যে বাদ দিলাম। আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 10। কত সহজ! 100 থেকে 50 বাদ দিলে 50, নিচে থেকে 10 কাটা, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হাইস্ট ভাই এটা আসতে পারতো এরকম টাইপের। আর না হলে বলতে পারতো যে সরাসরি বলতো যে একটা বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, যে এফ এর মান দেওয়া আছে 100, সরি ঘর্ষণ বল মানে বাধাদানকারী বল দেওয়া আছে মনে করো 100 নিউটন, ঠিক আছে, এর মান দেওয়া আছে মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ধরো এরকম একটা অঙ্ক দিছে। আচ্ছা বাধাদানকারী বল, ওয়েট এটা একটু ভালো করে লিখি। এফ কে বলবো যে বাধাদানকারী বল এত, ত্বরণ এত, আর বস্তুর ভর হচ্ছে 10 কেজি। বলবে যে প্রযুক্ত বল এফ মানে হোয়াট, তখন তুমি কি সরাসরি এই সূত্র, এফ মানে হচ্ছে এম এ, তার সাথে এফ কে যোগ করে দিবা, কাহিনী শেষ। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 10, এর মান কত? এর মান হচ্ছে 2, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 100, ঠিক আছে? তাহলে 10 দুগুণ 20, আর এখানে 100, তার মানে কত হইতো? 120 নিউটন। এটা হইতো অ্যান্সার। বুঝতে পারছো? এর বাইরে আর কিছু আসবে না। নেক্সট নেক্সট টপিক হচ্ছে জড়তার ভ্রামকের উপপাদ্য। হ্যাঁ, জড়তার ভ্রামকের উপপাদ্য থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে, দেখো কয়টা, জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে 2টা, ঠিক আছে, এগুলা মাথায় রেখো। জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে 2টা, ওকে? আচ্ছা, নাম্বার 1 একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ। আচ্ছা, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ। এগুলা বলে নিচের কোনটা সঠিক, এই টাইপের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, তাহলে লম্ব অক্ষকে বলবো হচ্ছে আই জেড মানে হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। আর এটা হচ্ছে তুমি কি বলবা, আই মানে এখানে থাকে হচ্ছে আই জি প্লাস হচ্ছে এম আর স্কোয়ার অথবা এম এইচ স্কোয়ার। তোমার এখন যেটা ভালো লাগে সেটা দেখে চুজ করবা, বাস ইনাফ। আচ্ছা, এরপরে কেন্দ্রমুখী ত্বরণ সরাসরি চলে আসবে। সো কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে সূত্র হচ্ছে এ মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর, এই সূত্র দিয়ে সরাসরি আসবে। কেন্দ্রমুখী ত্বরণ যখন আসতে পারে তাহলে কেন্দ্রমুখী বলও আসতে পারে। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কয়ার আর, এই সূত্র দিয়ে সরাসরি অঙ্কগুলো একটু দেখে যাবা। ত্বরকের একক নিউটন মিটার, এইটা ইনফরমেশন খুব ভালো। এবং রৈখিক বেগ, রৈখিক বেগ হচ্ছে কোনটা, যে ভি মানে হচ্ছে ওমেগা আর, ভি মানে হচ্ছে ওমেগা আর। তো ওমেগা মানে আবার দেখো, ওমেগা মানে তোমাকে বুঝতে হবে কনভারসেশন, একটা হচ্ছে 2 পাই এন বাই টি, আরেকটা হচ্ছে 2 পাই এফ, এবং আরেকটা হচ্ছে 2 পাই বাই টি। এখন ভাইয়া অবস্থা বুঝে ব্যবস্থা বুঝে এর মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাকে সলভ করতে হবে। তো ম্যাক্সিমাম এটাই আসে, 2 পাই এন বাই টি, এটা হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা অঙ্ক করি, ব্যাপারটা তাহলে বেশি ভালো বুঝতে পারবে। ধরো বলবে এরকম অঙ্ক, এরকম অঙ্ক থাকতে পারে, হাইস্ট একটি টেবিল ফ্যান, ঠিক আছে, টেবিল ফ্যান মিনিটে, হাইস্ট এরকম থাকতে পারে যে একটি টেবিল ফ্যান মিনিটে, হ্যাঁ, 10 বার, 10 বার ঘোরে, 10 বার ঘোরে, ঠিক আছে, 10 বার ঘোরে একটি টেবিল ফ্যান মিনিটে 10 বার ঘোরে। যদি তার ব্যাসার্ধ, হ্যাঁ, যদি তার ব্যাসার্ধ, যদি তার ব্যাসার্ধ, যদি তার ব্যাসার্ধ ধরো বলছে যে 2 মিটার, যদি তার ব্যাসার্ধ 2 মিটার হয় বা হইলে রৈখিক বেগ কত, এরকম বলে, রৈখিক বেগ কত। তখন তুমি অঙ্কটা কি করবা, যে ভি মানে হচ্ছে ওমেগা, ওমেগা মানে দেখো এখানে 2 পাই এন বাই টি, এখানে আর নেওয়া লাগবে কেন, কারণ সংখ্যা বলে দিছে, এন এর মান হচ্ছে 10, বুঝছো? আর হচ্ছে আর এর মানটা দেওয়া আছে কত মিটার, এ দেখো 2 মিটার, টি এর মানটা হচ্ছে 6 সেকেন্ড, 60 সেকেন্ড। তখন 2 পাই এর মানটাকে তুমি 3 ধরে নেবা ক্যালকুলেশন করার জন্য, 10 ধরবা, এটাকে টি এর মান 60 ধরবা, আর এর মানটা কত বলছে, আর এর মানটা মানে 2 বলছে নাকি, হ্যাঁ আর এর মানটা 2 বলছে। আচ্ছা, তুমি মানে সুবিধার জন্য তাহলে 3 দুগুণ 6। আচ্ছা, তাহলে এখানে 6 গুণ হচ্ছে 10, এখানে 2, আর এখানে হচ্ছে 60, ঠিক আছে, এই হলো কাহিনী। তাহলে দেখো এখন খুব সহজ হয়ে যাবে আর কি, বুঝছো? তাহলে দেখো দেখো 6 10 হচ্ছে 60,
60 কাটা 2 মানে সামথিং কিছু একটা হবে, 2 পয়েন্টের আশেপাশে বা 1 পয়েন্ট সামথিং কিছু একটা, যেহেতু আমি মানগুলো কম ধরছি আর কি, বুঝছো? এই হলো বিষয়। তো ঠিক আছে, এবার আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে আসছি। এই মানে নিউটনের বলের ভিতরে এই কতটুকু এতটুকু জিনিস পড়লে ইনাফ। এবার আসলে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা পড়া স্টার্ট করব। ওকে, তাহলে কাজ ক্ষমতা শক্তি থেকে আমরা ফার্স্ট অফ অল দেখি যে প্রথমে সূত্র সমীকরণ থেকে চলে আসছে, সূত্র এবং হচ্ছে সমীকরণ, কাজ শক্তি ও ক্ষমতা থেকে এই টাইপের কোশ্চেন বেশি আসে, যে বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক কোনটা। দেখো এখানে কোনটা সঠিক সেটা আমরা একটু বিবেচনা করলেই বুঝতে পারবো। যে বলছে ডাব্লু মানে হচ্ছে এফএস, ডাব্লু মানে হচ্ছে এফএস, হ্যাঁ এটা সত্য। তারপরে ডাব্লু মানে এফএস কস থিটা, এটাও সত্য। তো ডাব্লু মানে হচ্ছে এফ ডট এস, এটা কখনোই সত্য না, তার মানে অ্যান্সার হবে এও বি। ঠিক আছে, তার মানে এই যে সূত্রটা আমি সহজে তোমাকে বলি, আসলে এটা মনে রাখলেই হবে আর কি। এফএস কস থিটা হইতে পারে, হ্যাঁ এফ ডট এস হতে পারে, আবার শুধুমাত্র এফএস হতে পারে, এম এ এস কস থিটা হতে পারে, ঠিক আছে, তারপর শুধুমাত্র এম এ এস হতে পারে, হ্যাঁ আবার শুধুমাত্র এম জি এস হতে পারে, এগুলো সবই আসলে কি আবার এম জি এস সাইন থিটা হতে পারে, আবার এফ এস সাইন থিটা হতে পারে, এগুলো সবই হচ্ছে কার সূত্র, কাজের সূত্র। এই কোশ্চেন আসলে আশা করি একদম বলে দিবা আর কি। নিচের কোনটি কাজের মাত্রা সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাত্রা সমীকরণ এখান থেকে আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কোনটি কাজের মাত্রা, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা অনেকবার আসছে, 9-10 থেকে পড়ে পড়ে অভ্যস্ত হয়েছে, এগুলো একবার দেখে যাও, আমি যা পড়াইতেছি তা একবার ইয়ে করলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে তো এইটা, এই যে দেখো এম এখানে 1 আছে, এম এখানে আমি দেই নাই, তো 1 থাকলে কোনো অসুবিধা নাই। সো এম 1 এল 2 টি ইনভার্স 2, তার মানে অ্যান্সার হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা নেক্সট কোশ্চেন, বলসরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের সত্য। আচ্ছা তো আমি একটু বলে দিই তোমাকে, দুইটা জিনিস এখানে একটু দেখে যাও, এগুলা কোশ্চেন চলে আসতে পারে। একটা হচ্ছে ধনাত্মক কাজের সত্য আর একটা হচ্ছে ঋণাত্মক কাজের সত্য। তাহলে একটা হচ্ছে ধনাত্মক কাজের সত্য কোনটা, ধনাত্মক কাজের সত্য হচ্ছে তোমার 0 ডিগ্রি থিটা, তারপর হচ্ছে 90 ডিগ্রি অসমতা এখানে, মানে 0 ডিগ্রি সমান। আর ঋণাত্মক যদি তুমি দেখতে যাও তাহলে দেখি এখানে আমি লিখতেছি, দেখো কোনটা মিলে যায়। আর 90 ডিগ্রি, তারপরে হচ্ছে থিটা, তারপর হচ্ছে 180 ডিগ্রি, বুঝছো, এবং অসমতা 180 ডিগ্রিতে। আচ্ছা তো দেখি কোনটা মিলে। হ্যাঁ এই যে খ নাম্বারটা, আমি যেটা করছি সেটা উল্টা পথে আছে আর কিছু না। তাহলে এই দেখো এটা, দেখো এটা অসমতা আছে এখানে, বুঝছো? আচ্ছা নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখি কি বলে, বলতেছে যে স্প্রিং এর উপর বল প্রয়োগে মুক্ত প্রান্তের এক সরণ হলে স্প্রিং এর বল কৃতকাজ। তো দেখো এখানে স্প্রিং বলের বিপরীত কৃতকাজ বলছে, তো যেহেতু স্প্রিং এখানে বলের বিপরীত কাজ বলুক, যেহেতু সরণ আছে সেক্ষেত্রে আর এখানে মাইনাস দিতে যেও না, আসলে এটা কিন্তু এটাই হবে, হ্যাঁ, যে ডাব্লু মানে আসলে হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লু মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বুঝছো? আচ্ছা সরাসরি সূত্র এটা, কখন সর্বাধিক পরিমাণ কাজ হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কখন তোমার হচ্ছে যে কি বলে সর্বাধিক পরিমাণ কাজ হয়, মানে এফ আর ডি এই দুইজন যদি কি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে পরস্পর সমান্তরাল হয়, তার মানে যে এইটা, তার মানে আমি যদি তোমাকে বলি ধরো এফ এবং হচ্ছে এখানে এস কে ডি বলা হয়েছে, তো আমি ডি বলি, কোনো সময় দুজন একদিকে ক্রিয়া করছে, থিটার মান হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি, তো এরা কি সমান্তরাল না, একদম। আচ্ছা বল শক্তির মাত্রা যথাক্রমে, বল শক্তির বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, আর শক্তির হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, দেখো তো কোথায় মিলে, এই যে দেখো এটা মিলে গেছে, ক নম্বর। ওকে নেক্সট কোশ্চেন, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা একেবারে সবাই জানে, শূন্য, এগুলা দেখে যাও, এগুলাই চলে আসবে। আচ্ছা কাজের মান সর্বোচ্চ হতে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি, কোনো কথা হবে না, 0 ডিগ্রি। ওকে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভরের একক নয়, কোনটি ভরের একক নয়, এএমইউ ভরের একক অবশ্যই, এমই এম মেগা ইলেকট্রন ভোল্ট সি স্কয়ার, এটাও ভরের একক, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এইটাও, কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট আসলে ভরের একক নয়, মানে মেগা ইলেকট্রন ভোল্ট, বুঝছো, এটা ভরের একক না, এটা ভরের একক নয়, একক একক নয়। ওকে নেক্সট কোশ্চেন, এম ভরের একটি বস্তুর গতিশীল হলে এর ভরবেগ কত হবে, আচ্ছা খুবই সহজ, খুবই সহজ, এটা আমরা কই থেকে পাইছি, এই যে দেখো এটা, এটা অ্যান্সার হচ্ছে যে √2m, আমরা জানি যে পি স্কয়ার তোমার হচ্ছে ইকে মানে হচ্ছে কি, এই দেখো সূত্রটা আছে, দেখো পি স্কয়ার বাই 2m, এখন দেখো যে পি স্কয়ার যদি বের করে নিই তাহলে 2m আসলে ইকে, বুঝছো, তাহলে পি মানে হচ্ছে দেখো দেখো 2m ইকে, ঠিক আছে, গতিশীল, তার মানে এই যে এটা। ওকে ওকে নেক্সট কোশ্চেন, শক্তির একক ও মাত্রা হচ্ছে, তো শক্তির একক খুবই সহজ, শক্তির একক হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে, একক হচ্ছে জুল এবং মাত্রা তো হচ্ছে তোমার এমএল স্কয়ার টি ইনভার্স 2। আচ্ছা কই আছে দেখি, এই যে এইটা, এই যে এই যে, এত সহজ কোশ্চেন। ওকে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না,
কোনটা হতে চায় না? তাপ। নিচের কোন শক্তি অন্য শক্তিতে, সেটা হচ্ছে তাপ শক্তি কখনো অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না। বুঝতে পেরেছো? ঘূর্ণমান বস্তুর গতিশক্তি কোনটা? ঘূর্ণমান বস্তুর গতিশক্তি কোনটা? তো দেখো এটা খুবই সহজ একটা কোশ্চেন। ঘূর্ণমান বলতে আসলে এখানে মানে কৌণিক বোঝানো হচ্ছে, এবং এটা কৌণিকের শক্তিটা আসলে আমরা সবাই জানি। এই দেখো এগুলা চলে আসবে, বুঝছো? এগুলা অবহেলা করিও না। এই যে দেখো, এই দেখো এইটা, হ্যাঁ এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে ঘূর্ণমান বস্তুর গতিশক্তি। আমরা যদি ই কে মানে হাফ এম ভি স্কয়ার জানি, তো তাহলে এইটা তোমার হচ্ছে কোথায়, এটা তো রৈখিকে, তাহলে কৌণিকে তুমি সেম জিনিসটা চিন্তা করো সহজ হবে। তাহলে এখানে এই দেখো আই, এখানে হচ্ছে ওমেগা স্কয়ার, বুঝছো? ওকে নেক্সট, ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে? এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে গতিশক্তি। এটা খুবই সহজ, বুঝছো? ওকে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্ষমতার মাত্রা সমীকরণ? আহারে, এম এল স্কয়ার টি ইনভার্স কিউব, এটা। আচ্ছা আচ্ছা, দাগ দেই, দাগ না দিলে কেমন হয়ে যায়, কি কই কই আছে, এই যে দেখো, এই যে এখানে এখানে এম নাই মানে কি এম ওয়ান, বুঝছো না? এই যে দেখো কত সহজ। ওকে নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক তো সবাই জানে, এই ক্ষমতার একক কোনটা? ওয়াট। ক্ষমতার একক ওয়াট, হ্যাঁ এই যে ওয়াট, ওয়াট। হুম, ওয়াট। আচ্ছা, পি মানে ডাব্লিউ বাই টি, রাইট? তো এখানে এটা হইতো যদি জুল পার সেকেন্ড হইতো, বাট এখানে জুল পার সেকেন্ড নেই, শুধু ওয়াট আছে। জুল পার সেকেন্ড মানে ওয়াট। ওকে, 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 20 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 সেকেন্ডে 20 জুল কাজ। ঠিক আছে? কেমনে? এই পি মানে কি ডাব্লিউ বাই টি না? তাহলে এখানে কি, এখানে কি বুঝতেছো? টি মানে এটা একক না? 1 সেকেন্ডে কতটুকু কাজ? হ্যাঁ, 20 জুল। ওকে নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক কোনটা দেখি, এখানে কোনটা আছে? হ্যাঁ, এই যে জুল পার সেকেন্ড, এই যে দেখো কিছুক্ষণ আগে দেখালাম, পি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, এগুলো কোশ্চেনই আসবে, জুল পার সেকেন্ড, বুঝছো? ওকে নেক্সট কোশ্চেন, 50 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝছো? তো 50 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝবো, যে 1 সেকেন্ডে 50 জুল কাজ, তাই না? পি মানে কি ডাব্লিউ বাই টি না? হ্যাঁ, তাহলে কি ডাব্লিউ মান 50, টি এর মান হচ্ছে 1, তার মানে কি 1 সেকেন্ডে 50 জুল কাজ হয়ে গেল। ওকে, 300 নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং এ কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ হবে? ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেব। কে এর মান হচ্ছে যে 300 নিউটন পার মিটার, সূত্রগুলো মাথায় রাখবা। আচ্ছা, স্প্রিং কতটুকু সংকুচিত মানে এক্স জানতে চাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার কাজ হয়েছে ডাব্লু মানে হচ্ছে 1.5 জুল। ওকে, আচ্ছা তাহলে আমাদের সূত্র কি জানা ছিল? ডাব্লু মানে হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, রাইট? আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি এক্স বের করা লাগবে? তাহলে এখন আমরা কি কে এক্স স্কয়ার মানে বলতে পারি 2w, তাহলে এক্স স্কয়ার মানে হচ্ছে 2w বাই হচ্ছে কে। তাহলে এখন দেখো তো 2 w এর মান হচ্ছে 1.5, আচ্ছা 1.5, আর কে এর মান কত? কে এর মান 300। আচ্ছা তাহলে এটাকে ক্যালকুলেশন করে নিই, 2 গুণ এটাকে 15 ধরলাম, ঠিক আছে? এটাকে 15 ধরলাম, তাহলে এখানে 300 রাখলাম। আচ্ছা তাহলে এখানে 10 চলে আসবে, তাহলে দেখো 2 দিয়ে কাটলাম, তাহলে 5, দেখো 5 দিয়ে কাটলাম 3, এবার 3 দিয়ে কাটবো হচ্ছে 100, ঠিক আছে? তাহলে 1 বাই হচ্ছে 100, তাহলে 1 বাই 100, আবার এখানে রুট আছে কিন্তু। আচ্ছা তাহলে এখন যদি আমরা রুট করে দিই, 1 বাই 100 কে রুট করলে তোমার 0.1 হয়, হ্যাঁ এটা ঠিক আছে 0.1। ওকে নেক্সট কোশ্চেন, আচ্ছা 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে, বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত হবে? খুবই সহজ, কাজের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, এখানে ডিরেক্ট কাজের সূত্র। তাহলে এখন দেখো ডাব্লিউ মানে যে এফএস কস থিটা আছে, তুমি এখানে প্রয়োগ করবা। আচ্ছা আগে এটা লেখা উচিত হলো না, আসলে একটু পড়া উচিত কি কি ছিল। এফ মানে আসলে দেখো এখানে 2 নিউটন, খুবই সহজ। এখানে থিটার মানটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, এরপরে বলেছে হচ্ছে এস এর মান হচ্ছে 5 মিটার দূরে। তাহলে এটা দেখো আমি আর লোভ সামলাতে পারলাম না, তাহলে 2 এস এর মান হচ্ছে 5 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে তাহলে এটা এটা কত সহজ তুমি বুঝছো, যে এফ এর মান হচ্ছে কত? এফ এর মান হচ্ছে 2, ঠিক আছে? আর হচ্ছে এস এর মান আমি খালি বসাই দিলাম, আমি জাস্ট বসাই দিলাম, 2 2 কাটা, তাহলে অ্যানসার হচ্ছে 5 জুল। দেখো এখানে 5 জুল আছে, হ্যাঁ এক্স্যাক্টলি আছে, এই যে এটা হচ্ছে অ্যানসার। ওকে নেক্সট কোশ্চেন, একটি কণার উপরে এফ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আবার অঙ্ক চলে আসলো, আসতে পারে। একটি কণার উপরে এফ এর মান 3i - 4j + 6k নিউটন বল প্রয়োগ করে কণাটি জেড অক্ষ বরাবর 5 মিটার সরে যায়, তবে কণার উপর কৃত কাজের পরিমাণ কত হবে? কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর বলছে, ঠিক আছে? তাহলে জেড অক্ষ বরাবর বলছে। এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, জেড অক্ষ মানে বুঝতেছো, জেড অক্ষ মানে কোনটা বলো তো? কে ক্যাপ। তাহলে এখন এখানে তো ভেক্টরে আছে, হ্যাঁ তাহলে এফ মানে দেওয়া আছে দেখো 3i - 4j প্লাস হচ্ছে 6k। তাহলে এখন এস টা কোনটা ধরবা? এখানে আই ক্যাপ মানে জেড অক্ষ মানে এক্স অক্ষ বলেছে না, ওয়াই অক্ষ বলেছে না, জেড অক্ষ বলেছে। তাহলে আমরা এখানে জেড অক্ষ কোনটা? 5 মিটার।
এখানে আমি খালি 5k বলবো। তাহলে এখন আমি যদি এখন গুণ করি এফ ডট এস, যদি গুণ করি, এখানে তো দেখো আই নাই মানে জিরো, এখানেও নাই মানে জিরো, বাট এখানে আছে, তাহলে এগুলো সব জিরো 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 জিরো, শুধু 5 6 30, দেখো অ্যান্সার হচ্ছে 30, এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে 30। এই ম্যাথটা কি বলে দেখো, 40 লিটার ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 10 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? তো দেখো তো ভাই, 40 লিটার ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে তুমি ধরে রাখছো। এখন এই যে এই ওজনের বস্তুকে যে তুমি মেঝে থেকে 2 মিটার উঁচুতে মানে মানে টাইম ধরে ধরে রাখতেছো, তো তোমার এখানে কোনো কাজ হবে? তুমি কি মুভ করছো? মুভ করো না, মুভ না করলে কাজ হয়? কখনোই হয় না। জিরো জুল আনসার। এই কোশ্চেনটা দেখো কি বলতেছে, যে সিরাজ সাহেবের ভর 20 কেজি। এখানে একটু ভুল করছে, এখানে আসলে 25 সেন্টিমিটার উঁচু। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল। 25 সেন্টিমিটার। আচ্ছা দাঁড়াও, এখানে বলতে হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টি ছিটি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? সেটা দরকার নেই। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা দেখো তো, খুবই সহজ না? এমজিএস, হ্যাঁ, এম এর মান কত? 20, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? এইচ এর মান 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটার সাথে কয়টা সিঁড়ি সেটা গুণ করতে হবে। তাহলে 25 সেন্টিমিটারকে আমরা 0.25 মিটারে করে নিলে তার সাথে হচ্ছে তোমার 20, এটা করবো। তাহলে 0.25 আর 20 যদি গুণ করো, তুমি হচ্ছে যে 5 পায়ে যাবা। হ্যাঁ, 20 গুণ, দেখো এটা কিভাবে সম্ভব? আমরা এভাবে চিন্তা করতে পারি যে 25 রাখলাম, উপরে 20 রাখলাম, দেখো নিচে দেখো 1 আছে না, পয়েন্ট আছে না, 1 দুইটা শূন্য, দেখো এটা কাটা এটা কাটা, ঠিক আছে? দেখো দেখো 5, তাহলে 5 5 কত? 25। তাহলে 20 গুণ 9.8 গুণ হচ্ছে 5, তাহলে 5 20 100, 100 গুণ 9.8 মানে কত ভাই? এটা আমরা জানি তো, 980 না? আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে आंसर। নেক্সট কোশ্চেন, একটি রাইফেলে গুলির বেগ দ্বিগুণ করা হয়, এর গতির সাথে কত গুণ হবে? যত গুণ করা হবে তার সাথে স্কয়ার করে দেবা, ঠিক আছে? দ্বিগুণ করা হলে 4 গুণ হবে। দ্বিগুণ হলে 4 গুণ হবে, তাহলে এখন দেখো 2 এর উপর স্কয়ার করো, তাহলে 4। এই দেখো এটা হচ্ছে आंसर, ঠিক আছে? আচ্ছা, যত গুণ বলবা তাকে স্কয়ার করে দিবা। ওকে, শেষ। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন ভার্সিটিতে এটা দেয়, বুঝছো? তাই এই অঙ্কটা একটু ভালো করে দেখে যাও। আচ্ছা, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? কারণ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এবং এই অঙ্কটার নিয়ম সূত্র হচ্ছে একটা, এক্স এইচ এন প্লাস 1। তাহলে এখন এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 30 মিটার, এন এর মান কত? দ্বিগুণ বলছে যে, এন এর মান 2, বুঝছো? 2 প্লাস 1, তাহলে এখন কত? 30, আর নিচে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে? 10 মিটার। এই দেখো অ্যান্সার হচ্ছে এটা, অনেকবার আসছে। অ্যান্সার হচ্ছে এটা, 10 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোন বস্তুর ভরবেগ ও গতিশক্তির, গতি মুক্তি হয়ে গেছে, এই অমিত ছেলেটা খালি ভুল করে, গতিশক্তির মান সমান হলে বস্তুর বেগ আসলে কত হবে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে, কোন বস্তুর ভরবেগ, তাহলে ভরবেগ বলতে হচ্ছে এমভি, সেটা হচ্ছে হাফ এম স্কয়ার, বুঝছো? বুঝছো? তাহলে এখন তুমি আমাকে বলো, এখানে এম আর এম আসলে কাটা, এখানে হচ্ছে 2v, আর এখানে তোমার হচ্ছে ভি স্কয়ার, বুঝছো? তাহলে এখানে আমরা ভিটা জানতে চাচ্ছি, রাইট? তাহলে এখন এপারে চলে আসো। আচ্ছা, মানে বুঝতে 2 হয়ে যাবে, কারণ এখানে দুইটা আছে, তাহলে আমি এখানে 2v করলাম, আর এখানে v ডট ভি, তাহলে এটা ভি কাটা, সো 2 মিটার পার সেকেন্ড। এই দেখো এটা হচ্ছে आंसर। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। ক্রেনের সাহায্যে 200 কেজি ভরের বোঝাকে, এই অঙ্কটা চলে আসতে পারে হুবহু, খুবই সহজ, মানে ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্ষমতা থেকে আসলে দেখো দেখো ক্ষমতা সূত্রগুলো একটু দেখো, ডাব্লিউ বাই টি, ডাব্লিউ কে ভাঙলে এফ এস বাই টি, এটা হতে পারে, এফ এস বাই টি মানে ভি হতে পারে, এটা একটা হতে পারে, বুঝছো? আবার এফ কে ভাঙলে আবার হচ্ছে দেখো এম জি ভি, এটা হতে পারে। তো এটা একটা, আবার দেখো দেখো পি মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, আর এটা এফ এইচ বাই টি, এফ কে ভাঙলে হচ্ছে এম জি এইচ বাই টি। এখন দেখো এম জি এইচ বাই টি মানে ভি, এটা হতে পারে। হ্যাঁ, এখন এর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, তো আমরা দেখবো যে এত কেজি, তাহলে এখানে এম এর মান দেওয়া আছে 200 কেজি, ঠিক আছে? এবার মানে বোঝা, তাহলে এখানে এত বোঝা, এত মিটার, তাহলে এটা হচ্ছে ভি, ভি মানে 0.1 মিটার পার সেকেন্ড, বুঝছো কিনা? তাহলে এখানে দেখো তো কোনটা বলছে ক্ষমতা, তাহলে পি মানে তো বুঝতে পারলাম যে এখানে কোনটা হতে চলেছে, এখানে হতে চলেছে এমজিভি, এমজিভি, ঠিক আছে? তাহলে এম জি ভি তো 200, জি এর মান 9.8, আর এখানে হচ্ছে তোমার এই কি বলে, এই ভি এর মান হচ্ছে 0.1, 0.1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো 200 গুণ 9.8, ওকে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, খুব সহজ, যে দেখো 200, এখানে 9.8 চিন্তা করলাম, এখানে 1/10 চিন্তা করলাম, তাহলে এইটা আর এটা কাটা,
তাহলে 20 গুণ হচ্ছে 9.8, তো 20 গুণ 9.8, দেখো 20 গুণ 9.8, তো 20 এটাকে মনে মনে তুমি 9.8 কে 10 ধরে নাও, তাহলে কত হয় 200 না? তাহলে 200 এর আশেপাশে কোনটা আছে? 200 তার হচ্ছে না, 196, বুঝছো? ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিনিটের উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার? দেখো চলে আসছে, ই মানে W/T। আমি বললাম যে ক্ষমতার সূত্রগুলো একটু দেখো, কতগুলো লিখছে, এই যে দেখো, তার মধ্যে এইটা আর এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখো ডাব্লু মানে কি বলবা, mgs/t বলবা, বুঝছো? তাহলে এখন দেখো এখানে 10 লিটার বলে 10, জি মানে 9.8, এইচ এর মান হচ্ছিল কত? এইচ এর মান হচ্ছে তোমার 10 মিটার। ওকে, আচ্ছা টি এর মান কত বলছে? টি এর মান কত বলছে জানো? প্রতি সেকেন্ডে। ওকে, তার মানে আর তো দরকার নেই, মানে এখানে 1 আর কি। তাহলে একটা কাজ করি, আমাদের অ্যান্সারটা আসলে কত এখানে দেখি। 10 গুণ 10 মানে 100। ওকে, 9.8 মানে বোঝা যাচ্ছে 980। এই যে দেখো, এই দেখো অ্যান্সার। ওকে, তো এই রিলেটেড সবচেয়ে বেশি ব্যাপার স্যাপার, বুঝছো? মানে এই যে ক্ষমতা, তুমি এখন যেটা করবা কাজ ক্ষমতাতে তুমি কি কি একটু দেখবা ভালো করে, মানে খুবই নর্মাল কোশ্চেন আসবে, বুঝছো? ক্ষমতার হচ্ছে গিয়ে তুমি ম্যাথটা দেখবা, ক্ষমতার অল সূত্র, ক্ষমতার অল ফর্মুলা, ঠিক আছে? এটা ভালো করে দেখবা, মাত্রা একক খুব ভালো করে দেখবা, আর যা করাইছি ইনাফ, এর বাইরে দেখবা যে এর মধ্যে চলে আসতেছে মাত্রা একক, ক্ষমতার অল ফর্মুলা, মাত্রা একক। এরপরে হচ্ছে যে শক্তির একটু উদাহরণগুলো, একটু থিওরি টিউরি পড়েও আর কি, কিছু থিওরি রিলেটেড বেশি কোশ্চেন পড়তে হবে, ম্যাথ যেগুলো আসতে পারে সব দেখা দিচ্ছে। ওকে, তাহলে ক্লাস এতটুকুই। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যেও, জানিও ভালো লাগলো কি লাগলো না, নেক্সট পর্ব চাও কিনা, তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে পরের ভিডিওটা আসা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।